তো আজকে হচ্ছে 31শে ডিসেম্বর 2024। আমাদের বার কাউন্সিল লিখিত ব্যাচ 2025-এর সপ্তম ক্লাস এবং ফৌজদারি কার্যবিধির সপ্তম ক্লাস। তো আজকে আমরা আলোচনা করব আমাদের যে সাজেশনের 7-এর ঘ নাম্বার প্রশ্নটা একটু যদি আমরা দেখি, যে পুলিশ তদন্ত কার্য সম্পন্ন করে ফৌজদারি কার্যবিধির 173 ধারা অনুযায়ী ম্যাজিস্ট্রেটের নিকট প্রতিবেদন দাখিল করে আসামি আসামিদের মামলার দায় হতে অব্যাহতি দানের প্রার্থনা জানায়। পুলিশের রিপোর্ট ম্যাজিস্ট্রেট সাহেব গ্রহণ করতে বাধ্য কি? যদি না হয়, তাহলে ম্যাজিস্ট্রেট সাহেব এ ব্যাপারে কি কি পদক্ষেপ গ্রহণ করতে পারে। আচ্ছা, তো তার আগে একটু আলোচনা করি যে গতদিন আমরা যে পড়েছিলাম যে একটা ফৌজদারি মামলায় তদন্তের ক্ষেত্রে তদন্তকারী কর্মকর্তা বা ইনভেস্টিগেটিং অফিসার অসীম ক্ষমতা ভোগ করে থাকে। আহ তো সেক্ষেত্রে আমরা গতদিন আলোচনা করেছিলাম 154 ধারা থেকে 173 ধারা পর্যন্ত। তো তার মধ্যে একেবারে সব শেষে যে ধারাটা পড়েছিলাম সেটা হলো 173 ধারা। 173 ধারায় বলা হয়েছে যে পুলিশ বা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওই আপনার ম্যাজিস্ট্রেটের কাছে তদন্ত শেষে যে প্রতিবেদন জমা দেয় তাকে বলে পুলিশ প্রতিবেদন। এই পুলিশ প্রতিবেদন বা পুলিশ রিপোর্ট হচ্ছে আপনার দুই প্রকার। এই দুই প্রকার আসলে, একটা হচ্ছে আপনার চার্জশিট আর একটা হচ্ছে আপনার ফাইনাল রিপোর্ট। বাট আমাদের ফৌজদারি কার্যবিধির 173 ধারায় কোথাও আপনি চার্জশিট শব্দটা পাবেন না, কোথাও আপনি ফাইনাল রিপোর্ট শব্দটাও, ফাইনাল রিপোর্ট দু এক জায়গায় আছে, 202 ধারায় আছে, বাট চার্জশিট শব্দটা নেই। তো এখন চার্জশিট আর ফাইনাল রিপোর্টের মধ্যে আসলে পার্থক্য কি? চার্জশিট হলো যে কোনো অপরাধের তদন্ত করার পরে তদন্তকারী কর্মকর্তা যাদের বিরুদ্ধে মামলা হয়েছিল তাদের যদি অপরাধের সাথে সংশ্লিষ্টতা পায়, যে আসলেই তারা এই অপরাধের সাথে জড়িত, তখন তারা ওই সকল ব্যক্তিদের বিচারের সুপারিশ করে যে প্রতিবেদনটা আদালতে জমা দেয়, প্রথমত সেটা হচ্ছে পুলিশ প্রতিবেদন। পরবর্তীতে সেই পুলিশ প্রতিবেদনটা হচ্ছে কি? চার্জশিট। অর্থাৎ চার্জশিট মানেই হলো তাদের বিরুদ্ধে অপরাধের প্রাথমিক সত্যতা পেয়েছে, তো আদালতের কাছে সে সুপারিশ করতেছে যে ওর অনার তাদের বিরুদ্ধে এত এত ধারায় যাতে তাদের বিচারের আওতায় আনা হোক। তো চার্জশিট এক প্রকারের পুলিশ প্রতিবেদন। এখন এ হলো একটা, আর একটা হচ্ছে আপনার পুলিশ রিপোর্ট। মানে সরি, ফাইনাল রিপোর্ট। ফাইনাল রিপোর্ট কোনটা? ফাইনাল রিপোর্ট হলো যে যদি পুলিশ তদন্ত করার পরে যদি দেখে যে আপনার এখানে আহ, এই অপরাধের সাথে তাদের সংশ্লিষ্টতা নেই, বা এরকম আদৌ কোনো অপরাধ হয়ই নাই, তো সেই ক্ষেত্রে প্রতিবেদন উল্লেখ করে যে এমক অমুক অমুক ব্যক্তি অপরাধ করেনি বা এরকম আদৌ কোনো ঘটনা ঘটে নাই, তো তাদেরকে অব্যাহতি দানের সুপারিশ করে ম্যাজিস্ট্রেটের কাছে যে পুলিশ রিপোর্ট জমা দেয় সেটাকে বলে কি? ফাইনাল রিপোর্ট। তো এখানে আমরা যদিও এখানে বিস্তারিত আলোচনা করি নাই, বা এটা আপনাদের পড়ার বিষয়বস্তু না, বাট জানতে হবে ফাইনাল রিপোর্টকে পিবিআর, পুলিশ রেগুলেশন অফ বেঙ্গল 1943 অনুসারে ফাইনাল রিপোর্টকে 5 ভাগে ভাগ করে। কয় ভাগে বলেন? 5 ভাগে। 5 ভাগে ভাগ করে এই 5 ভাগটা আমাদের কোর্ট কাছারিতে প্রচলিত সবচেয়ে বেশি যেটা বলে যে এফআরটি দিছে। এফআরটি 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 মানে হলো ফাইনাল রিপোর্ট ট্রু। এফআরএফ মানে ফাইনাল রিপোর্ট ফলস। তারপরে আছে আপনার ফাইনাল রিপোর্ট মিস্টেক অফ ফ্যাক্ট, ফাইনাল রিপোর্ট মিস্টেক অফ ল, আর সবশেষে হলো ফাইনাল রিপোর্ট নন কম। মানে এই 5টা আমি একটু ব্যাখ্যা করি আপনাদের এখানে। মোটামুটি লেখা লাগবে না, বাট একটু জেনে রাখেন। সকলে বলে যে এফআরটি দিছে। এফআরটি মানে হলো ফাইনাল রিপোর্ট ট্রু। ফাইনাল রিপোর্ট ট্রু মানে যে ধরেন মামলা করা হয়েছে যাদের বিরুদ্ধে, যে চুরির অভিযোগ আনছে, যে অমুক 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 এই বাড়িতে চুরি করছে। তো তদন্তকারী কর্মকর্তা তদন্ত করে জানলো যে চুরি ওই বাড়িতে হয়েছে ঠিকই, বাট যাদেরকে চুরির আসামি করা হয়েছে তারা এই চুরিটা করে নাই। এটার বলে এফআরটি। তখন বলে যে অপরাধ সংঘটিত হয়েছে ঠিক আছে, বাট যাদেরকে অভিযুক্ত করা হয়েছে তারা এই অপরাধের সাথে সম্পৃক্ত না। এটাকে বলে হচ্ছে কি বলেন? ফাইনাল রিপোর্ট ট্রু। মানে ঘটনা ঘটছে কিন্তু আহ যাদের অভিযুক্ত করা হয়েছে তারা অপরাধটা করে নাই, এটা হচ্ছে ফাইনাল রিপোর্ট ট্রু। ঠিক আছে। এখন ফাইনাল রিপোর্ট ট্রুর পরে ছোটবেলায় আপনারা তো বোধহয় লেখছেন, আমরা তো পাইছি ট্রু ফলস ইংরেজিতে। তো ফাইনাল রিপোর্ট ট্রু আর একটা আছে ফাইনাল রিপোর্ট কি? ফলস। ফাইনাল রিপোর্ট ফলস হচ্ছে যে
চুরিও হয় নাই, এরকম কোনো ঘটনাই ঘটে নাই, তো তাদের করার তো প্রশ্নই ওঠে না। বুঝেন কিনা? যে মামলা করছে যে অমুক 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 তার একজনের বাড়িতে চুরি করছে, তো পুলিশ তদন্ত করে পেল যে এরকম কোনো চুরি সংগঠিত হয় নাই, তাহলে তারা করবে কিভাবে? বুঝেন কিনা? তাহলে এটার বলে কি? ফাইনাল রিপোর্ট ফলস, মানে ঘটনা ঘটছে বাট অন্যান্যরা, অভিযুক্তরা করে না, এটা হলো ফাইনাল রিপোর্ট ট্রু। ঘটনা ঘটছে, ঘটনা ঘটেই নাই, এটা কি? ফাইনাল রিপোর্ট ফলস। বুঝতে পারছেন এই দুইটা? ফাইনাল রিপোর্ট মিস্টেক অফ ফ্যাক্ট। মিস্টেক অফ ফ্যাক্ট কেমনে? ধরেন আপনি মামলা করছেন যে মেয়ের পিতা মামলা করছে, ধরেন যে অমুক আমার মেয়েকে জোরপূর্বক তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করছে, ধর্ষণের মামলা দিছে ধরেন। বাট পুলিশ তদন্ত করে পেল যে আসলে জোরপূর্বক তুলে নিয়ে যায় নাই, এটা হচ্ছে তাদের প্রেম ভালোবাসা সংগঠিত একটা ব্যাপার, এবং মেয়ে এবং ছেলে দুইজনই আপনার সাবালক। বুঝতে পারছেন? মেয়ে এবং ছেলে দুইজনে কি সাবালক, আর সাবালক নারীর যদি সম্মতি, সাবালিকা নারীর যদি সম্মতি থাকে, তখন তো সেটা কি হবে না, ধর্ষণ হবে না। তাহলে এখানে যে ঘটনাটা বলছে এটা হচ্ছে মিস্টেক অফ ফ্যাক্ট। বুঝতে পারছেন? ওই ঘটনা মানে ঘটনা ঘটছে, উনি ঘটাইছে যে অপহরণ করে নিয়ে ধর্ষণ করছে, বাট এরকম অপহরণ করে নাই, সে গেছে স্বেচ্ছায়, এবং সেখানে ধর্ষণের কোনো ঘটনা ঘটেনি। এটা হচ্ছে মিস্টেক অফ ফ্যাক্ট। তো মিস্টেক অফ ল অনেকটা এরকম যে আপনি দেখা গেল একজনের বিরুদ্ধে মামলা করছেন যে তাকে আহ, তাকে অপহরণ করে অ্যাবডাক্ট করে নিয়ে গেছে, ধরেন দণ্ডবিধি অনুসারে বললেন যে অমুকরে অ্যাবডাকশনের মামলা করছেন, 362-তে হলো সংজ্ঞা দিছে, শাস্তি আছে 364-তে, শাস্তি আছে 364-তে অ্যাবডাকশন, কিন্তু পুলিশ তদন্ত করে পেল যে এখানে আসলে অ্যাবডাক্ট করে নাই, সে আসলে সম্মতি সহই তার সাথে গেছে। বুঝতে পারছেন? তো মিস্টেক অফ ল আর মিস্টেক অফ ফ্যাক্ট অনেকটা কি একই রকম। ওই জায়গায় হলো ঘটনাগত ভুল হচ্ছে, আর এই জায়গায় মামলায় আইনে ভুল করছে। তাহলে আমরা ফাইনাল রিপোর্ট ট্রু পেলাম, ফাইনাল রিপোর্ট ফলস পেলাম, ফাইনাল রিপোর্ট মিস্টেক অফ ফ্যাক্ট পেলাম, ফাইনাল রিপোর্ট কি মিস্টেক অফ ল পেলাম। সব শেষের যেটা, সেটা হলো ফাইনাল রিপোর্ট নন কগ, মানে নন কগনিজেবল। এটা হলো কি, যে অভিযোগ করছে 326-এর যে অমুক অমুক গুরুতর মানে হাড় কাটা জখম করছে ধারালো অস্ত্র দিয়ে, তো পুলিশ তদন্ত তদন্ত করে যা পেলো ওটা ধর 324 আছে বা 323 আছে, ওখানে 326-এর কোনো উপাদান নাই, 323 আছে ধরেন। তার মানে এটা হচ্ছে ফাইনাল রিপোর্ট কি 23 আসছে ধরেন, এটা আছে ফাইনাল রিপোর্ট নন কগনিজেবল, 23 আসছে ধরেন, 26-এর কোনো উপাদান নাই। যে ঘটনা কোপ দিছে ঠিক আছে, বাট এটা 326-এর অপরাধ না, এটা হয় কত 323-এ, তখন বলবে যে এটা হলো ফাইনাল রিপোর্ট কি নন কগনিজেবল। তো এই যে যে আমি আপনাদের 5 প্রকারের ফাইনাল রিপোর্টের যে ধারণাটা ব্যাখ্যা করলাম, এটা হচ্ছে আপনাদের পুলিশ রেগুলেশন অফ বেঙ্গলে আছে, এবং আমরা কিন্তু এখানে এই 5 প্রকারের বিস্তারিত বর্ণনা নাই, বাট আপনাদের জানালাম জানার সাথে। কারণ কোর্টে অনেকে বলতে শুনবেন যে এফআরটি দিছে, এফআরটি, বাট এফআরটি আসলে অর্থ কি বললে কিন্তু বলতে পারবে না। এফআরটি আছে, এফআরএফ আছে, ফাইনাল রিপোর্ট মিস্টেক অফ ফ্যাক্ট আছে, ফাইনাল রিপোর্ট মিস্টেক অফ ল আছে, আর ফাইনাল রিপোর্ট কি নন কগনিজ নন কগনিজেবল। এখন ফাইনাল রিপোর্ট দেখ অথবা চার্জশিট দেখ, ভাই যাই দেখ না কেন, এটা গ্রহণ করতে ম্যাজিস্ট্রেট মহোদয় বাধ্য নয়। ম্যাজিস্ট্রেট গ্রহণ করবে কি করবে না, এটা ওনার একান্তই বিবেচনামূলক ক্ষমতা বা ডিসক্রিশনারি। এখন উনি পুলিশ প্রতিবেদন পাওয়ার পরে একজন ম্যাজিস্ট্রেটের হাতে অনেকগুলো অপশন আছে। উনি ইচ্ছা করলে ওই এটা পুলিশ প্রতিবেদন পাওয়ার পর উনি সরাসরি আমলে নিতে পারে। আমলে নিতে পারে মানে হলো ওই উনি চার্জশিটের যে বিষয়বস্তু সেটা 190 খ ধারায় আমলে নিবে, আমলে নিয়ে মামলাটা বদলি করে দিবে। বুঝতে পারছেন? বিচারিক আদালত উনি আমলে না নিয়ে উনি ইচ্ছা করলে অধিকতর তদন্তের নির্দেশ দিতে পারে। অধিকতর তদন্তের কি নির্দেশ, ফার্দার ইনভেস্টিগেশন বলে, ফার্দার ইনভেস্টিগেশন, ফার্দার ইনভেস্টিগেশনও আছে 173 দ্বারাই, এবং ফার্দার ইনভেস্টিগেশন করে আহ পুলিশ যদি চার্জশিট জমা দেয়, সেটাকে আর চার্জশিট বলে না, সেটাকে বলে সাপ্লিমেন্টারি চার্জশিট, সম্পূরক চার্জশিট। তো এছাড়া তাহলে আমরা যা পেলাম আমলে নিতে পারে, অথবা অধিকতর তদন্তের নির্দেশ দিতে পারে, অথবা উনি ইচ্ছা করলে পুলিশ রিপোর্ট প্রত্যাখ্যানও করতে পারে। বুঝতে পারছেন? তো এখন পুলিশ রিপোর্ট যদি চার্জশিট গ্রহণ করে, চার্জশিট গ্রহণ মানে আমলে নেওয়া,
আর চার্জশিট প্রত্যাখ্যান যদি করে, চার্জশিট প্রত্যাখ্যান যদি করে তাহলে কোর্ট বলতে পারে অধিকতর তদন্তের নির্দেশ দিল। বুঝতে পারছেন? কিন্তু যদি বলে, যদি যদি বলে যে ফাইনাল রিপোর্ট গ্রহণ করতে, ফাইনাল রিপোর্ট গ্রহণ করতে, তার মানে আসামি কি পাবে? না, ফাইনাল রিপোর্ট গ্রহণ করলে আমলে না, ফাইনাল রিপোর্ট গ্রহণ করলে আসামি অব্যাহতি পাবে। ফাইনাল রিপোর্ট গ্রহণ করলে আসামি কি অব্যাহতি পাবে। বুঝতে পারছেন? আর ফাইনাল রিপোর্ট যদি আদালত প্রত্যাখ্যান করে যে না, আপনি ফাইনাল রিপোর্ট দিচ্ছেন বাট আমি প্রত্যাখ্যান করলাম, তাহলে পুলিশ এখানে, ম্যাজিস্ট্রেট এখানে কিসের নির্দেশ দিতে পারে? অধিকতর তদন্তের, অধিকতর তদন্তের। এই গেল হলো ম্যাজিস্ট্রেটের করণীয়, যে উনি পুলিশ, মানে পুলিশ প্রতিবেদন পাওয়ার পর কি কি করতে পারে। আর এছাড়া এখন প্রশ্ন আসে যে পুলিশ প্রতিবেদন পাইছে, পুলিশ প্রতিবেদন পাওয়ার পরে ধরেন যিনি মামলাটা দায়ের করছেন রাষ্ট্রপক্ষ, তিনি সংক্ষুব্ধ, তিনি চার্জশিটেও সংক্ষুব্ধ হইতে পারে, ফাইনাল রিপোর্টে তো হইতেই পারে। উনি বললো যে চার্জশিট যাদের নামে আসছে তাদের, ওনার ধারণা যে তদন্তটা ঠিকঠাক হয় নাই, বা চার্জশিটে যাদের নাম আসছে অন্যান্য ব্যক্তিদের চার্জশিটে নাম আসে নাই, তখন ওই নালিশকারী বা রাষ্ট্রপক্ষ ওই পুলিশ প্রতিবেদনের বিরুদ্ধে যে আপত্তি জমা দেয় তাকে বলে নারাজি দরখাস্ত, প্রোটেস্ট পিটিশন বা নারাজি দরখাস্ত, প্রোটেস্ট পিটিশন বা নারাজি দরখাস্ত। এবং এখানে একটা জিনিস জেনে রাখবেন যে ফৌজদারি মামলায় তদন্ত প্রতিবেদনের বিরুদ্ধে, ধরেন চার্জশিটের বিরুদ্ধে কখনো আসামি নারাজি দিতে পারে না। আর নারাজি মানে হলো আমি মানি না, তাহলে আসামি কখনো নারাজি দিতে পারে না। এখন আপনি বলতে পারেন যে তাহলে আসামির প্রতিকার কি? আসামির প্রতিকার হলো ওই যে যে চার্জশিট একসেপ্ট হইলে বিচারিক আদালতে গিয়ে যে চার্জ গঠন হবে, চার্জ গঠনের আগে ডিসচার্জের আবেদন করবে, যে আমার এই মামলার প্রাথমিকভাবে আমার বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণিত হয় নাই, ডিসচার্জের শুনানি শেষে তারে যাতে অব্যাহতি দেয় সেই মর্মে আবেদন করতে পারে। এবং ওই আবেদনটাও যদি নামঞ্জুর হয় তাহলে সে উচ্চ আদালতে রিভিশন দায়ের করতে পারে। এ হচ্ছে মোটামুটি আমাদের যে প্রশ্নর যে মোটামুটি যে আলোচনা। সো আমরা ঘ নাম্বার প্রশ্নটা একটু চলে আসি, দেখেন আবার একটু পড়ি যে পুলিশ তদন্ত কার্য সম্পন্ন করে ফৌজদারি কার্যবিধির 173 ধারা অনুযায়ী ম্যাজিস্ট্রেটের নিকট প্রতিবেদন দাখিল করে আসামিদের মামলার দায় হতে অব্যাহতি দানের প্রার্থনা জানায়। তো পুলিশ আসামিদের অব্যাহতি দানের প্রার্থনা জানায়, মানে এই পুলিশ প্রতিবেদনটা কি, চার্জশিট নাকি ফাইনাল রিপোর্ট? এটা তো পুলিশ প্রতিবেদন, বাট এটা চার্জশিট না ফাইনাল, ফাইনাল রিপোর্ট? কেন উভয় কেন? ওই যে দেখেন, এই লাইনটা দেখেন, যে মামলার দায় থেকে অব্যাহতি দানের প্রার্থনা জানায় আসামিদের। তাহলে আসামিদের অব্যাহতি দানের প্রার্থনা জানায় কি চার্জশিটে নাকি ফাইনাল রিপোর্টে? ফাইনাল রিপোর্টে। পুলিশের এই রিপোর্ট ম্যাজিস্ট্রেট সাহেব গ্রহণ করতে বাধ্য কি? এই যে যে ফাইনাল রিপোর্ট, এটা কি ম্যাজিস্ট্রেট সাহেব গ্রহণ করতে বাধ্য কিনা? বাধ্য? বাধ্য না। যদি না হয় তাহলে ম্যাজিস্ট্রেট সাহেব এ ব্যাপারে কি কি পদক্ষেপ গ্রহণ করতে পারে সেটা জানতে চেয়েছে। তো সরাসরি আমরা উত্তরে চলে আসি। দেখেন, আমলযোগ্য ঘটনা সম্পর্কে প্রাথমিক তথ্য পাওয়ার পর পুলিশ উক্ত ঘটনা সম্পর্কে তদন্ত শুরু করে। তদন্ত শেষ হওয়ার পর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফৌজদারি কার্যবিধির 173 ধারা মোতাবেক যে রিপোর্ট ম্যাজিস্ট্রেটের কাছে দাখিল করেন, এই রিপোর্ট বা প্রতিবেদনই হলো পুলিশ রিপোর্ট। প্রকারভেদ: পুলিশ রিপোর্ট দুই প্রকার, সেগুলো হলো অভিযোগপত্র বা চার্জশিট, চূড়ান্ত প্রতিবেদন বা কি ফাইনাল রিপোর্ট। অভিযোগপত্র বা চার্জশিট তদন্ত শেষে যদি দেখা যায় যে মামলায় উল্লেখিত অভিযোগ বা ঘটনা সত্য, তখন তদন্তকারী কর্মকর্তা অভিযুক্ত ব্যক্তিকে উল্লেখ করে ম্যাজিস্ট্রেটের নিকট যে রিপোর্ট দাখিল করা হয় তাই হলো অভিযোগপত্র বা চার্জশিট। অভিযুক্ত ব্যক্তিকে উল্লেখ করে বা আহ, উল্লেখ, অভিযোগ ঘটনা সত্য তখন তদন্তকারী কর্মকর্তা অভিযুক্ত ব্যক্তিকে উল্লেখ করে, বা অভিযুক্ত ব্যক্তিকে আপনি এখানে উল্লেখের নিচে একটু লিখতে পারেন যে বিচারের জন্য সুপারিশ করে। উল্লেখ করার নিচে একটু লেখেন উল্লেখ করে বা বিচারের জন্য সুপারিশ করে, উল্লেখ করে বা বিচারের জন্য সুপারিশ করে ম্যাজিস্ট্রেটের নিকট যে রিপোর্ট দাখিল করা হয়, যে রিপোর্ট দাখিল করে, হয় টুক কেটে দেন, যে রিপোর্ট দাখিল করে।
যে রিপোর্ট দাখিল করে তাকে কি বলে? অভিযোগপত্র বা চার্জশিট। এখন আমাদের মধ্যে অনেকে আপনারা ওই এই চার্জশিট আর চার্জে এক করে ফেলেন। চার্জশিট দেয় হচ্ছে কে? পুলিশ। আর চার্জ গঠন করে হচ্ছে কে? আদালত। চার্জ গঠন সম্পর্কে আলোচনা করছে 221 থেকে 240 ধারা পর্যন্ত। 221 থেকে 240 ধারা। আর চার্জশিটটা দেয় কে? পুলিশ। পুলিশ রিপোর্টে যদি আসামিদেরকে বিচারের সুপারিশ করা হয় সেটাকে বলে চার্জশিট। পুলিশ রিপোর্টে যদি আসামিদের অব্যাহতি দানের সুপারিশ করা হয় সেটাকে বলে কি? ফাইনাল রিপোর্ট। এবং ফাইনাল রিপোর্ট যে 5 প্রকার, এটা আমি কিন্তু একটু আগে আলোচনা করলাম যে পুলিশ রেগুলেশন অফ বেঙ্গল অনুসারে ফাইনাল রিপোর্ট কয় প্রকার? 5 প্রকার। তো এখন আমরা দেখি যে চূড়ান্ত প্রতিবেদন বা ফাইনাল রিপোর্ট। তদন্তকারী কর্মকর্তা যদি অভিযোগ বা অপরাধের সত্যতা না পায় তখন তিনি অভিযুক্তদের অব্যাহতি চেয়ে ম্যাজিস্ট্রেটের নিকট যে রিপোর্ট দেন তাই হলো কি? চূড়ান্ত প্রতিবেদন বা ফাইনাল রিপোর্ট। তো ফাইনাল রিপোর্টের প্রকারভেদ এখানে আমরা আলোচনা করি নাই, মানে উত্তরে নাই, বাট ফাইনাল রিপোর্টও যে 5 প্রকার হতে পারে সেটা কিন্তু আমি অলরেডি আলোচনা করেছি। অতএব উপযুক্ত আলোচনা হতে বলা যায় তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা 2 ধরনের পুলিশ রিপোর্ট দিতে পারে: অভিযোগের সত্যতা থাকলে চার্জশিট ও সত্যতা না থাকলে ফাইনাল রিপোর্ট। উল্লেখ্য যে ফৌজদারি কার্যবিধির কোথাও অভিযোগপত্র বা চূড়ান্ত প্রতিবেদনের কথা উল্লেখ করা হয়নি। ধারা 173-এর মধ্যে এসব শব্দ ব্যবহার করা হয়নি। এই ধারা অনুযায়ী পুলিশ শুধুমাত্র পুলিশ রিপোর্ট দাখিল করতে পারে। তাহলে চার্জশিট বা এই চূড়ান্ত প্রতিবেদন এগুলো আসলো কোথা থেকে? পুলিশ রেগুলেশন অফ বেঙ্গল থেকে। এছাড়া 173 ধারার অধীন পুলিশ রিপোর্টে অভিযুক্তদের বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা হলে তাকে অব্যাহতি দানের সুপারিশ করার বিষয়ে প্রচলিত আছে। তবে 173 ধারার অব্যাহতি ডিসচার্জ শব্দটিও ব্যবহার করা হয়নি, বরং সেখানে রিলিজ বা মুক্তি এর কথা বলা হয়েছে। অর্থাৎ 173 ধারার অধীন চূড়ান্ত প্রতিবেদনের মাধ্যমে অভিযুক্তদের অব্যাহতি দানের বিষয়টি সরাসরি বলা হয়নি, বরং ওই ধারায় কিসের কথা বলা হয়েছে? মুক্তিদানের কথা বলা হয়েছে। এখন ধরেন যদি উনি ফাইনাল রিপোর্ট গ্রহণ করেন, ম্যাজিস্ট্রেটের কাছে ফাইনাল রিপোর্ট দিয়েছে, ম্যাজিস্ট্রেট ফাইনাল রিপোর্ট একসেপ্ট করছে, তার মানে উনি আসামিদের কি দিবে বলেন তো? অব্যাহতি। এই ফাইনাল রিপোর্ট গ্রহণ করে যদি কোনো অব্যাহতি দেয়, এই অব্যাহতিটা দেয় হলো 202(2)(খ)। 202 ব্র্যাকেটে কত? 2(খ)। 2 আর খ ব্র্যাকেটে একসাথে। এটা নিচে আসতেছি দেখেন যে কি আসমা কেন খুঁজে পান না? দেখেন যে ম্যাজিস্ট্রেট পুলিশ রিপোর্ট গ্রহণ করতে বাধ্য কিনা। তদন্ত শেষে পুলিশ চূড়ান্ত প্রতিবেদন বা অভিযোগপত্র দিতে পারে। পুলিশ রিপোর্ট ম্যাজিস্ট্রেট গ্রহণ করতে পারেন, আবার প্রত্যাখ্যান করতেও পারেন। পুলিশ রিপোর্ট গ্রহণ বা প্রত্যাখ্যান করতে ম্যাজিস্ট্রেট বাধ্য নন। নুরুল হক এবং অন্যান্য বনাম রাষ্ট্র মামলায় বলা হয়েছে, আন্ডারলাইন করা না থাকলে একটু আন্ডারলাইন করেন, যে নুরুল হক এবং অন্যান্য বনাম রাষ্ট্র মামলায় বলা হয়েছে যে ফৌজদারি কার্যবিধির 173 ধারার অধীনে পুলিশের দাখিল করা প্রতিবেদন ম্যাজিস্ট্রেটের উপর বাধ্যতামূলক নয়। প্রতিবেদন গ্রহণ করা বা তা প্রত্যাখ্যান করার স্বাধীনতা তার রয়েছে। এখন আমাদের প্রশ্নে জানতে চাওয়া হয়েছে যে ফাইনাল রিপোর্ট পাওয়ার পরে ম্যাজিস্ট্রেট আসলে কি করতে পারে। সেটা ফাইনাল রিপোর্ট পাওয়ার পর ম্যাজিস্ট্রেটের পদক্ষেপ। ফাইনাল রিপোর্ট দাখিল করার পর ম্যাজিস্ট্রেটের করণীয় বা পদক্ষেপ পিআরবি এর 273 বিধি, ফৌজদারি কার্যবিধির 202(2)(খ) ধারা এবং বিভিন্ন মামলার আলোকে নিচে দেওয়া হলো। মানে পিআরবি এর কত বিধি? 276 বিধি এবং ফৌজদারি কার্যবিধির 202(খ) ধারা, 202(2)(খ) ধারা এবং বিভিন্ন মামলার আলোকে নিচে দেওয়া হলো। দেখেন এখানে বলছে ম্যাজিস্ট্রেট ফাইনাল রিপোর্ট গ্রহণ করে অভিযুক্তদের অব্যাহতি দিতে পারে। এখানে আপনি লিখতে পারেন যে এই যে অব্যাহতিটা দেয়, ব্র্যাকেটে লিখতে পারেন 202(2)(খ) ধারায়। ফৌজদারি কার্যবিধির কত ধারায়? 202(2)(খ) ধারায় ম্যাজিস্ট্রেট ফাইনাল রিপোর্ট গ্রহণ করে অভিযুক্তদের অব্যাহতি দিতে পারে। পাইছেন? ম্যাজিস্ট্রেট ফাইনাল রিপোর্ট প্রত্যাখ্যান করতে পারে। মানে উনি ফাইনাল রিপোর্ট প্রত্যাখ্যান করলো। প্রত্যাখ্যান মানে হলো হয় উনি আমলে নিবেন নাহলে অধিকতর তদন্তের নির্দেশ দিবে। ফাইনাল রিপোর্ট প্রত্যাখ্যান করে অধিকতর তদন্তের নির্দেশ দিতে পারেন। এটা ব্র্যাকেটে লিখতে পারেন ফৌজদারি কার্যবিধির 176(3)(খ) ধারায়। ফৌজদারি কার্যবিধির 176(3)(খ) ধারায়। 3 খ কিন্তু একসাথে।
173, সরি, 173, সরি, 100 ফৌজদারি কার্যবিধির 173 3 খ, 173 3 খ ধারায়, অর্থাৎ ফার্দার ইনভেস্টিগেশন, কিন্তু রি ইনভেস্টিগেশন না, অধিকতর তদন্তের নির্দেশ দেবে 173-এর কত ধারায়, সরি, 173-এর 3 খ, 173-এর 3 খ। ধন্যবাদ। ফাইনাল রিপোর্ট প্রত্যাখ্যান করে মামলা চালানোর ভিত্তি আছে মর্মে সন্তুষ্ট হয়ে অপরাধ আমলে নিতে পারে। উনি ফাইনাল রিপোর্ট তো প্রত্যাখ্যান করতেই, আর অপরাধটা আমলে নিতে পারে, সরাসরি অপরাধটা আমলেও নিতে পারে। এখানে লেখেন ফৌজদারি কার্যবিধির 190-1 খ, 190 ব্র্যাকেটে 1 ব্র্যাকেটে খ, আমলে নিবে কততে, 190 ব্র্যাকেটে 1 ব্র্যাকেটে খ। এক চা খান, ঘুম তুলে দেবে না। 190-1 খ, মানে ধারাগুলো যদি আপনি দিতে পারেন, বিষয়টা হয় কি, লেখাটা তথ্যবহুল হয়। আমার লেখা কম হচ্ছে, বাট লেখায় তথ্য কি বেশি থাকতেছে। আর ম্যাজিস্ট্রেট ফৌজদারি কার্যবিধির 202 ধারায় বিচারিক অনুসন্ধানের বা জুডিশিয়াল ইনকোয়ারি এর আদেশ দিতে পারে। ইনকোয়ারি বানানটা এখানে ভুল, আইএন, ইএন লেখা আছে, আইএন হবে, আইএন, পাইছেন? ম্যাজিস্ট্রেট ফৌজদারি কার্যবিধির 202 ধারায় বিচারিক অনুসন্ধানের আদেশ দিতে পারেন। এখন ধরেন এই প্রশ্নটা আসলো, নাম্বার ধরেন 7। এখন ম্যাজিস্ট্রেটের করণীয় কি, আমরা তো এগুলা পয়েন্ট আকারে দিছি, আপনি ইচ্ছা করলে এটা একটু বিস্তারিত কি লিখতে পারবেন, আলোচনা করতে পারবেন যে ম্যাজিস্ট্রেটের কাছে যদি পুলিশ অফিসার ফাইনাল রিপোর্ট দাখিল করে, তখন ম্যাজিস্ট্রেট উক্ত ফাইনাল রিপোর্ট গ্রহণ না করে আসামিদেরকে 202 2 খ ধারায় কি অব্যাহতি দিতে পারে। মানে যে কথাটা টাইটেল দিছেন সেই কথাটা একটু ঘুরে ফিরে এদিক দিয়ে দিয়ে দিতে হবে পয়েন্ট আকারে। আচ্ছা, অনলাইনে যারা আছেন, আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন কিনা কাইন্ডলি একটু জানান। অনলাইনে যারা আছেন আপনাদের আনমিউট করার জি ইয়ে স্যার, দিছি। শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে, জি, ধন্যবাদ। শোনা যাচ্ছে স্যার। ওকে, ওকে, ধন্যবাদ। তাহলে আমাদের 7-এর ঘ শেষ। এটা নিয়ে আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা? 7-এর ঘ, আমরা 7-এর উমাতে চলে আসি। উমা, দেখেন, পুলিশ ওয়াহিদ এবং হাসানের বিরুদ্ধে, ও আরেকটা কথা আমি একটু আলোচনা করে নিই এখানে, একটু বলে নিই তাহলে ভালো হবে বিষয়টা। যে আমাদের এই যে যে অধিকতর যে আপনার তদন্ত, এটা আহ, তিনটা ক্ষেত্রে হয়। তিনটা ক্ষেত্রে হয় কিভাবে, আমরা একটা ক্ষেত্র মাত্র জানলাম। একটা ক্ষেত্র জানলাম হলো আদালত স্বয়ং নির্দেশ দিচ্ছে অধিকতর তদন্তের, বাট আদালত নির্দেশ না দিলেও, আহ ধরেন আদালত তো চার্জশিট বা পুলিশ প্রতিবেদন পর্যবেক্ষণের জন্য রাখে, নাকি জাকারিয়া সাহেব? তো তখন ওই সময় যিনি রাষ্ট্রপক্ষ তিনি এসে নারাজি প্রতিবেদন জমা দেয় যে আমি এই পুলিশ প্রতিবেদনে কি অসন্তুষ্ট, অ্যাগ্রিভ, সংক্ষুব্ধ, নারাজি প্রতিবেদন হলো আমি মানি না। তখন ওই নারাজি প্রতিবেদনের ভিত্তিতে আদালত কি দিতে পারে, অধিকতর তদন্তের নির্দেশ দিতে পারে। অর্থাৎ ম্যাজিস্ট্রেটের কাছে কেউ আবেদন না করলেও উনি অধিকতর তদন্তের নির্দেশ দিতে পারে। আর যদি যে মামলা করেছে ইনফরমেন্ট বা রাষ্ট্রপক্ষ তারা যদি নারাজি দেয়, তাদের আবেদনের ভিত্তিতেও কি অধিকতর তদন্তের নির্দেশ দিতে পারে। তাহলে দুইটা ক্ষেত্রে আমরা জানলাম। আর একটা ক্ষেত্র হলো যে পুলিশের যে উপরস্থ কর্মকর্তা, তারা সে পুলিশকে নির্দেশ দিতে পারে যে আপনি এই বিষয়ে অধিকতর তদন্ত করেন। 158 ধারায় নিয়োগকৃত পুলিশের উপরস্থ কর্মকর্তা ওই সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাকে নির্দেশ দিতে পারে যে আপনি এই বিষয়ে অধিকতর তদন্ত করেন। তাহলে আমরা কি কি জানলাম, যে অধিকতর তদন্ত করতে পারে কয়টা ক্ষেত্রে, তিনটা ক্ষেত্রে। আপনার 158 ধারায় নিয়োগকৃত পুলিশ কর্মকর্তার নির্দেশে, ম্যাজিস্ট্রেটের আদেশের ভিত্তিতে, আর হচ্ছে নারাজি প্রতিবেদনের আবেদনের ভিত্তিতে। তো ধরেন যদি এরকম হয় যে পুলিশ স্বপ্রণোদিত হয়ে অধিকতর তদন্ত করছে, ওই যে পুলিশের উপরস্থ কর্মকর্তা নির্দেশ দিছে, মানে পুলিশ সুমোটো স্বপ্রণোদিত হয়ে করছে, এখন উনি ইচ্ছা করলে একটা মামলা সাক্ষ্য গ্রহণ স্টেজে আছে, রায় দিবে তার আগেও উনি ইভেন আপিল পর্যায়ে গিয়েও অধিকতর তদন্ত করতে পারে। অধিকতর তদন্ত উনি করতে পারে, কিন্তু
চার্জশিট যদি দেয়, চার্জশিট গ্রহণ করবে কি করবে না, এটা হলো আদালতের বিবেচনামূলক ক্ষমতা। ধরেন একটা প্রথম যে চার্জশিটটা দিল সেটা তো, এবং অধিকতর তদন্ত করে যে চার্জশিট দেয় সেটা হলো সম্পূরক চার্জশিট বা সাপ্লিমেন্টারি চার্জশিট। ধরেন প্রথমবার ফাইনালি প্রথমবার চার্জশিট দিছে, নাম আসছে আলম খান আরাফাত নূর ভূঁইয়া। ওকে, আদালত ধরেন এটা আমলে নিছে, আদালত চার্জ গঠন করে বিচার শুরু করছে। এখন পুলিশ স্বপ্রণোদিত হয়ে আবার অধিকতর তদন্ত করছে। এখন অধিকতর তদন্ত করে সাপ্লিমেন্টারি চার্জশিট আবার আদালতে জমা দিছে, এবং এই জায়গায় ওই আগে যাদেরকে চার্জশিটে নাম আসছে, যে আলম আরাফাত তার নূর ভিয়ে, এদেরকে বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। সাপ্লিমেন্টারি চার্জশিটে যাদেরকে একবার নাম আসছে তাদেরকে কি বাদ দেওয়ার সুযোগ নাই, বরং উনি ইচ্ছা করলে নতুন কাউকে যুক্ত করতে পারে। নতুন ধরেন জাকারিয়া, আমাদের সাইদুর সাহেব, ইনাদের যুক্ত করতে পারে। বুঝতে পারছেন? তার মানে সাপ্লিমেন্টারি চার্জশিটে নতুন কাউকে যুক্ত করতে পারে, কিন্তু কাউকে বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। বুঝছেন? এবং আপনাকে যদি বলে যে পুলিশ অফিসার সাপ্লিমেন্টারি চার্জশিট কয়বার দিতে পারে, কয়বার? একবার আর তিনবার কোন জায়গায় হয়েছে আগে আমার সেটা বলেন আপনারা। ও, মনের ডাকে সাড়া দিচ্ছেন। আচ্ছা, আচ্ছা, এটা উনি যত খুশি ততবার দিতে পারে, তবে গ্রহণ করবে কি করবে না এটা কার ক্ষমতা? আদালতের ক্ষমতা। এখন আমরা ধরে নেই কি যে আমরা কোর্ট কাছারিতে যা দেখি এর বাইরে বোধহয় নাই। আপনি বিষয়টা হচ্ছে অনেকটা এরকম যে আল্লাহর সৃষ্টির আপনি কয় অংশ দেখছেন? আমরা তো বাস করি গোপালগঞ্জে, গোপালগঞ্জের আশেপাশে যা আছি, আমাদের অনেকে তো জীবনে সমুদ্রই দেখি নাই। এখন আমরা যদি ভাবি যে সারা পৃথিবী এরকমই, এর বাইরে বোধহয় কিছু নাই, বিষয়টা তো তা না। তো আইনেরও কোর্ট কাছারিতে যে অংশটুকু প্র্যাকটিস করা হয়, ধরেন আপনি ওই একটা আইন যদি 100% হয়, আপনি 5% প্র্যাকটিস আদালতে হয়। অনেক বিষয় আছে যেগুলো কালে ভদ্রে আপনি যারা দেওয়ানি প্র্যাকটিস করে, ধরেন গোপালগঞ্জের সিনিয়র লয়ার, তারা যদি বলেন যে স্যার আপনি এই জীবনে রেস্টিটিউশনের আবেদন কয়টা করছেন, দেওয়ানি কার্যবিধির 144 ধারায় প্রত্যর্পণের আবেদন, দেখবেন যে অধিকাংশের উত্তর আসবেন না। আর যদি কেউ কিছু করে দুই একটা করলে করতে পারে। বুঝতে পারছেন? কিন্তু এর বিধান তো আমাদের আছে। তো এই আর কি। আর সাধারণত বারবার তদন্ত প্রতিবেদন জমা দেয় এলো কিসের ক্ষেত্রে? আমার আপনার এমনি মামলার ক্ষেত্রে, চুরি চুট্টামির মামলার ক্ষেত্রে তো হবে না। এগুলো চাঞ্চল্যকর যে সকল মামলা আছে এই সকল ক্ষেত্রে করতে পারে, যদি নতুন কোনো তথ্য উদ্ঘাটিত হয় সেই ক্ষেত্রেই তো আবার অধিকতর তদন্ত করে থাকে। তো ধন্যবাদ, আমরা মূল প্রশ্নে চলে আসি। দেখেন উত্তরে, যে বিচার্য বিষয় রাষ্ট্রপক্ষের, ও তার আগে একটু বলিনি, যেহেতু আমরা নতুন করেই পড়তেছি সবাই, যারা নতুন আছেন তাদের উদ্দেশ্যে আমরা বলি যে যে কোনো সমস্যামূলক প্রশ্ন আমরা উত্তর করব 4 ধাপে। কয় ধাপে? 4 ধাপে। আমাদের যে প্রথম অংশ যেটা, সেটাকে বলে ঘটনার বর্ণনা। প্রশ্নে যা আছে হুবহু তাই উঠাবো, যা জানতে চাইছে তার আগ পর্যন্ত, নাকি? তাহলে এখানে আছে যে পুলিশ ডব্লিউ এবং ওয়াই, মানে ডব্লিউ এবং এইচ কে আমি বানাইছিলাম মূল প্রশ্নে হুমায়ুন, আর আসল প্রশ্নে আছে ডব্লিউ এবং এইচ এর বিরুদ্ধে দায়রা আদালতে বিচার্য অপরাধের তদন্ত প্রতিবেদন দাখিল করেন। দায়রা আদালত বিচারকালে রাষ্ট্রপক্ষ মামলাটিতে অধিকতর তদন্তের জন্য আবেদন করেন, রাষ্ট্রপক্ষ করতে, এবং জানান যে পূর্বের তদন্ত সঠিক হয়নি। তাহলে এই পর্যন্ত হবে ঘটনার বর্ণনা। এই পর্যন্ত কি বলেন? ঘটনার বর্ণনা। এবং এই যে যে সংশ্লিষ্ট আইনের বিধান উল্লেখে এইটুক যাবে হলো আপনার বিচার্য বিষয়। পরের লাইনটা, যে আইনের সংশ্লিষ্ট বিধান উল্লেখ পূর্বক আবেদনটির উপর সম্ভাব্য সিদ্ধান্ত সংক্রান্ত আলোচনা করুন। এখানে হবে যে রাষ্ট্রপক্ষের অধিকতর তদন্ত করার জন্য আবেদনের সম্ভাব্য সিদ্ধান্ত কি হবে তা আলোচনা করতে হবে। অথবা আপনি এইভাবেও লিখতে পারতেন যে আইনের সংশ্লিষ্ট বিধান উল্লেখ পূর্বক আবেদনটির উপর সম্ভাব্য সিদ্ধান্ত সংক্রান্ত আলোচনা করতে হবে। বুঝতে পারছেন? করুন এটা বলা যাবে না, কি লিখবো? করতে হবে। করুন বললে আবার যে খাতা দেখবে ওনারে বলা হয়ে যায়, আমরা লিখবো কি করতে হবে। তারপরের যে ধাপ, সেটাকে আমরা আইনানুগ পর্যালোচনা বা আইনগত পর্যালোচনা, আপনি যেটা কমফোর্টেবল ফিল করেন সেটাই লিখতে পারেন। রাষ্ট্রপক্ষের আবেদন অনুযায়ী অধিকতর তদন্ত করার আদেশ দেওয়া যেতে পারে। আলোচ্য অংশে
পূর্বে পুলিশ কর্তৃক তদন্ত সঠিক হয়নি মর্মে দাবি করে রাষ্ট্রপক্ষ দায়রা আদালতে অধিকতর তদন্তের আবেদন করেন, উক্ত আবেদন 173 ধারার বক্তব্য এবং উচ্চ আদালতের বিভিন্ন সিদ্ধান্ত অনুযায়ী বৈধ বলে বিবেচিত হবে। 173 ধারা কোন আইনের? ফৌজদারি কার্যবিধির। দায়রা আদালত অধিকতর তদন্তের জন্য পুলিশকে নির্দেশ দিবেন বলে আমি মনে করি। পুলিশ রিপোর্ট দাখিল করার পর ফৌজদারি কার্যবিধির এই যে দেখেন 173(3)(খ) ধারা অনুযায়ী পুলিশ অধিকতর তদন্ত করতে পারে। এরূপ তদন্তে পুলিশ যদি আরো কোনো সাক্ষ্য পায় তাহলে এর উপর ভিত্তি করে যে অতিরিক্ত বা সম্পূরক চার্জশিট দাখিল করতে পারে। আন্ডারলাইন করবেন, আখতারুজ্জামান বনাম রাষ্ট্র মামলায় বলা আছে যে তদন্তে গাফিলতি পেলে ম্যাজিস্ট্রেট কোনো নারাজি দরখাস্ত বা আপত্তি ছাড়াই স্বেচ্ছাপ্রণোদিত হয়ে অধিকতর তদন্তের নির্দেশ দিতে পারে। উক্ত মামলায় আরো বলা আছে যে পুলিশ প্রতিবেদন দাখিলের পর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, আন্ডারলাইন করে, নিজ ইচ্ছায়, ভারপ্রাপ্ত কর্মকর্তা মানে কি ওসি সাহেব, নিজ ইচ্ছায় বা তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ফৌজদারি কার্যবিধির 173(3)(খ) ধারার অধীনে ওই মামলার অধিকতর তদন্ত করতে পারেন এবং অধিকতর তদন্তের প্রতিবেদনের সম্পূরক চার্জশিট বিচারিক আদালতে পেশ করতে পারেন। বুঝতে পারছেন? মানে আদালতের নির্দেশেও করতে পারে বা পুলিশ স্বপ্রণোদিত হয়েও করতে পারে সিদ্ধান্ত। সুতরাং রাষ্ট্রপক্ষের আবেদন অনুযায়ী অধিকতর তদন্ত করার আদেশ দেওয়া যেতে পারে। তাহলে আলম ভাই, সম্পূরক চার্জশিট কাকে বলে আলম ভাই বলেন তো? সম্পূরক চার্জশিট হলো চার্জশিট একবার দেশে হ্যাঁ, দেওয়ার পরে আবার নতুন মানে তদন্ত করার জন্য আবেদন করা হয়েছে, পরবর্তীতে আহ, নতুন করে আবার চার্জশিট চার্জশিটে যোগ করা হয়েছে বা যোগ নতুন তদন্ত করে আবেদন করছে না অধিকতর তদন্ত করে আবেদন করছে? তদন্ত করা। এই আসমা খানম, ঘুম ভেঙে যাক, বলেন পুনঃ তদন্ত আর অধিকতর তদন্তের মধ্যে পার্থক্য কি বলেন আসমা খানম? নাই না না থাকুক সেটা পরের বিষয়, আমি বলছি পার্থক্য কি এটা বলেন। পুনঃ তদন্ত একটা উদাহরণ দিয়ে বোঝান আর অধিকতর তদন্ত একটা উদাহরণ দিয়ে বোঝান। যদি কোনো তদন্ত করতে দেওয়া হয়, রিপোর্ট আসে, যদি ফাইনাল রিপোর্ট আসলো, যদি সেটা গ্রহণ না করে হুম। তখন যে পুনরায় যে তদন্তের জন্য করা হয়, আবেদন করা হয়, নির্দেশ দেয়, সেটা হচ্ছে অধিকতর তদন্ত। পুনরায় দিলে অধিকতর তদন্ত। না, অধিকতর তদন্ত করার জন্য যদি নির্দেশ দেয়, হ্যাঁ, যে নির্দেশটা দেয় এটাই হচ্ছে ফার্দার। আর তাহলে পুনঃ তদন্ত কোনটা? নাই তো ফৌজদারি কার্যবিধিতে নাই, বাট যদি থাকতো সেটা দ্বারা কি বোঝাইতো বলেন? ওই আগেরটা বাতিল করে পুনরায় আবার করে। নাই ধরেন 173 দ্বারায় নাই, 173-এ নাই, ফৌজদারি কার্যবিধিতে নাই বলা যাবে না, মানে আমাদের 173 দ্বারাই নাই। 173 ফৌজদারি কার্যবিধিতে ধরেন নাই, কিন্তু ফৌজদারি মামলায় ধরেন অনেক সময় ওই যে পিবিআই তদন্ত বাদ, ডিবি তদন্ত বাদ দিয়ে দিছে কারে, সিবিআই রে বা সিডিআই সিআইডি রে দিছে। তো তখন আগের তদন্ত তো আর ওই গ্রহণযোগ্যতা থাকে না, পরে যে করে সে, বা অধিকতর তদন্ত দিলে আগেরটা থাকে, পরেরটা ও যোগ হবে। আর পুনঃতদন্ত দিলে আগেরটা কি হয়ে যাবে, বাদ হয়ে যাবে, নতুন করে যোগ হবে। পুনঃ মানে হলো ধরেন আমি যে এক কাপ চা খাইতেছি, আমি বললাম যে চা আবার বানায় নো, মানে শুরু থেকে, এটা হলো পুনঃতদন্ত। আগের চা কি বাদ। আর যদি বলি যে চা যা হয়েছে হয়েছে আর একটু চিনি বা একটু দুধ গোলায় নিয়ে আসতে বলি, এটা হচ্ছে কি অধিকতর। খাইলে তো ভিন্ন কথা, আবার আপনি যদি খাইয়া ফেলেন তাহলে তো আচ্ছা দেখেন, তো আমাদের প্রশ্নের অংশ না, বাট এখানে একটু জানতে হবে সম্পূরক চার্জশিট বা সাপ্লিমেন্টারি চার্জশিট কি, এটা একটু দেখি। দেখেন, ইতিমধ্যে আমি আলোচনা করেছি যে পুলিশ রিপোর্ট দাখিল করার পর ফৌজদারি কার্যবিধির 173(3)(খ) ধারা অনুযায়ী পুলিশ অধিকতর তদন্ত করতে পারে। এরূপ তদন্তে পুলিশ যদি আরো সাক্ষ্য পায় তাহলে এর উপর ভিত্তি করে যে অভিযোগপত্র দাখিল করে সেই চার্জশিটকেই অতিরিক্ত বা সম্পূরক চার্জশিট বলে। তো এখন আমরা দেখি যে কখন অধিকতর তদন্ত করবে। অধিকতর তদন্ত কখন করা যাবে সেই সম্পর্কে 173 ধারায় কিছুই বলা নেই। মানে 173 ধারায় কিন্তু বলে নাই যে অধিকতর তদন্তটা কখন করা যাবে আর কখন করা যাবে না। তবে উচ্চ আদালতের সিদ্ধান্তের প্রেক্ষিতে যে তদন্ত কর্মকর্তা ইতিমধ্যে রিপোর্ট দাখিল করেছেন তার নিকট যদি
অতিরিক্ত সাক্ষ্য প্রমাণ উপস্থিত হয়, মানে উনি একবার তদন্ত করে দিয়ে দিছে কিন্তু কিছুদিন পরে ওই রিলেটেড আরো অনেক তথ্য পাওয়া গেছে, তখন তিনি ওইসব নতুন সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে সম্পূরক রিপোর্ট দাখিল করতে পারেন। অধিকতর তদন্তের জন্য আন্ডারলাইন করবেন কারো আদেশ বা অনুমতির প্রয়োজন নেই। মানে আদেশ দিলে তো পারেই, আর আদেশ ছাড়াও পারে। জি। স্যার, একটা মামলা হলো, স্যার পুলিশ করতেই পারে, করতেই পারে। হ্যাঁ, পুলিশের তো ঠেকা পড়ে নাই, উনি করতেই পারে, বাট উনি কি মানে অন্যান্য কাজকর্ম ছেড়ে তো আর এক মামলা দিছে তো আর উনি দৌড়াই বেড়াবে না, কিন্তু উনি ইচ্ছা করলে পারে। দেখেন, সম্পূরক চার্জশিট ও আদালতের অনুমতি। পূর্বের চার্জশিট বা পুলিশ রিপোর্ট গৃহীত হওয়ার পর একই অপরাধ সম্পর্কে আদালতের অনুমতি ব্যতীত পুলিশ অতিরিক্ত তদন্ত সম্পন্ন করে সম্পূরক চার্জশিট দাখিল করতে পারে। এই যে দেখেন, আদালতের অনুমতি ব্যতীত, আদালতের কি অনুমতি ব্যতীত। একটা কেস রেফারেন্স আছে, দেখেন, মঞ্জুর মোর্শেদ বনাম দুর্নীতি দমন কমিশন মামলায় বলা হয়েছে, তদন্তের মাধ্যমে পুলিশ রিপোর্ট দাখিল হলে ফৌজদারি কার্যবিধির ধারা 173(3) অনুযায়ী ম্যাজিস্ট্রেট নিঃসন্দেহে অধিকতর তদন্তের নির্দেশ দিতে পারে। অধিকতর তদন্তের জন্য আদালতের অনুমতি নিতে হবে এমন কোনো সুনির্দিষ্ট বিধান নেই। বেগম খালেদা জিয়া বনাম রাষ্ট্র এবং অন্যান্য মামলায় বলা হয়েছে, ফৌজদারি কার্যবিধির 173(3) ধারা অনুযায়ী বিচার সমাপ্তির আগে যে কোনো সময় সম্পূরক প্রতিবেদন দাখিল করার জন্য তদন্ত কর্মকর্তাকে অবাধ ক্ষমতা দেওয়া হয়েছে। আপনাদের মনে এতক্ষণ মনে হয়েছে যে ইনি কি বলে, এই যে দেখেন, এই মামলায় বিচারপতি মহোদয় লেখছেন জাজমেন্টে যে বিচার সমাপ্তির আগে যে কোনো সময় সম্পূরক প্রতিবেদন দাখিল করার জন্য তদন্ত কর্মকর্তাকে অবাধ ক্ষমতা কি দেওয়া হয়েছে। একটা বিচার শেষ হয় কখন? রায়ের মাধ্যমে। রায় হয় দণ্ড পাবে, না হলে কি খালাস পাবে। তাহলে রায়ের আগ পর্যন্ত যে কোনো সময় কি দেওয়া যায়, অধিকতর তদন্ত করা যায় এবং সাপ্লিমেন্টারি চার্জশিট দিতে পারে। যদি তদন্ত কর্মকর্তা অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আরো তথ্যাদি খুঁজে পান, তখন তিনি আদালতের হস্তক্ষেপ ছাড়াই এই ধরনের তদন্ত করতে পারেন, এবং অর্থাৎ অধিকতর তদন্ত করার জন্য তদন্তকারী কর্মকর্তার সংশ্লিষ্ট আদালতের অনুমতির দরকার নেই। তবে কথা আছে, আপনি যে তদন্ত করলেন অনুমতি ছাড়া, কিন্তু আপনার তদন্ত প্রতিবেদন একসেপ্ট হবে কি হবে না, সেটা সিদ্ধান্তটাকে নিবে, আদালত দিবে। বুঝছেন? তাহলে সম্পূরক চার্জশিট কখন দেওয়া যায়? আপনি কি সম্পূরক চার্জশিটে আগের চার্জশিটে যারে দোষী দোষী হিসেবে দেখাইছেন তার কি বাদ দিতে পারবেন কিনা? বাদ দেওয়া যাবে না, কিন্তু নতুন কাউকে যোগ করা যাবে। বুঝতে পারছেন? না, তারে যদি আপনি বাদ দিতে চান তাহলে ওই যে ডিসচার্জের আবেদন করতে হবে, ওই যে হ্যাঁ, চার্জের আগে, চার্জ শুনানির আগে। তো এই ছিল আমাদের মোটামুটি 7 নাম্বার প্রশ্ন। তো আজ এখন আমরা আলোচনা করব হচ্ছে, দেখেন, 8 নাম্বার প্রশ্ন। 8 নাম্বার প্রশ্নে আমরা চলে আসি যে অপরাধ স্বীকার বা দোষ স্বীকার বা স্বীকারোক্তি বা কনফেশন কি। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আসার মতো, যে অপরাধ স্বীকার বা দোষ স্বীকার বা স্বীকারোক্তি বা কনফেশন কি। ম্যাজিস্ট্রেট কর্তৃক দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি লিপিবদ্ধ করার পদ্ধতি বর্ণনা করুন। শুধু দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি কি প্রদানকারী শাস্তি নিশ্চিত করতে পারে? যদি পারে তবে কোন ক্ষেত্রে? আচ্ছা, আমি একটু জিজ্ঞাসা করি, দেখি আপনাদের মনে আছে কিনা। আলম ভাই বলেন তো, দোষ স্বীকার কাকে বলে? মনে আছে আলম ভাই? দোষীকার চাই যদি আমি 164 ধারার অনুযায়ী ম্যাজিস্ট্রেটের কাছে কি ম্যাজিস্ট্রেটের কাছে কি বলে? দোষ স্বীকার করি যে আমি এই অপরাধ করছি, হুম। তাই সেই ক্ষেত্রে ম্যাজিস্ট্রেটের কাছে ছাড়া অন্য কারো কাছে করলে হবে না? আপনি যদি আরাফাত সাহেবের কাছে করেন দোষ স্বীকার, এটা কি মানে অপরাধ স্বীকার করলে এটা কি দোষ স্বীকার বলে গণ্য হবে কিনা? না, আরাফাত সাহেব কি বলেন, হবে না? পুলিশের কাছে স্বীকার করলে হবে। হবে। তাহলে খালি শুরু করতে, খালি স্বীকার করতে হবে কার কাছে? ম্যাজিস্ট্রেটের কাছে। স্বীকার করলে হবে যদি আলামত হিসেবে যদি উঠতে হয় সেই ক্ষেত্রে পুলিশ তো আপনি কি বলেন, দোষ স্বীকার মানে কাকে বলে এবং কার কাছে করা যায়? দোষ স্বীকার আছে হলো নিজের দোষ নিজে স্বীকার করা। কিরকম একটা উদাহরণ দেন তো। যেমন একজন একটা খুন করলো, খুন করে এসে বললো যে আমি হ্যাঁ অপরাধ করছি, আমি খুন করছি।
এটা আপনার কার কাছে এসে বলবে? ম্যাজিস্ট্রেটের কাছে। আচ্ছা, তারপর ম্যাজিস্ট্রেটের কাছে যদি বসে থাকবে, এটি আপনার দোষ স্বীকার। যদি একজন লোক এসে তার বান্ধবীর কাছে বলে, ওটা কি দোষ স্বীকার হবে কিনা? না, ওটা দোষ স্বীকার হবে না, ম্যাজিস্ট্রেটের উপর ওরাও দোষ স্বীকার, কিন্তু ওটা একটা নিয়ম সব দিয়েছে। দোষ ওটা কি আমি বলেন, এটা কি কি জানি বলেন, বলেন বলেন। আমি যে দোষ স্বীকার করছি সেটা মূলত দোষ স্বীকার, হ্যাঁ, কিন্তু যদি আমি স্বেচ্ছাই করি সেই ক্ষেত্রে সেটা ম্যাজিস্ট্রেটের কাছে যদি করি সেটা বিচার। সাইদুল সাহেব কি বলেন, বলেন কিছু। অন্য কারো কাছে দেওয়া যায় না? তার দোষ স্বীকার তো সাধারণ মানুষের কাছেও দেওয়া যায়, ম্যাজিস্ট্রেটের কাছেও দেওয়া যায়। একটা হচ্ছে জুডিশিয়াল, আরেকটা হচ্ছে এক্সট্রা জুডিশিয়াল কনফেশন। দুইভাবেই দেওয়া যায় স্যার। মনে করেন আপনি আমার মারছেন, আমি মৃত্যুর আগে প্রস্বীকার করিলাম তার কাছে যে সাহেব আমার মারছে, মৃত্যু ঘোষণা করে দিয়ে মারা যায়। আচ্ছা শুনেন, আর কেউ কিছু বলবেন? বলবেন কিছু? স্যার, বলেন। স্যার শুনতে পাচ্ছেন স্যার? হ্যাঁ বলেন, শুনতে পাচ্ছি, বলেন প্লিজ। মানে কনফেশন দুইভাবেই দেওয়া যায়। তো এক্সট্রা জুডিশিয়াল কমিশন একটা হচ্ছে বন্ধুর কাছে যদি বলি তো সেটা আমাদের দোষী। আচ্ছা যাই হোক, তাহলে এখন আমি যদি স্বীকার বলি করলে যে সেটা বিচার কার্যে বিবেচিত হবে না, এরকম মনে হয়। লড়াই দোষ স্বীকার, আমি করছি তো ও করছে। স্বীকৃতি হচ্ছে আকৃতির ভাই নাকি? সেলফ ডিসিপ্লিন করা যাবে। জি জি স্যার। জি। প্রথমত সংস্কৃতি, তারপর আচ্ছা, আমি ধন্যবাদ, আমি আলোচনা করি শুনেন। বিষয়টা হচ্ছে যে আমাদের সাক্ষ্য আইনের 17 ধারায় অ্যাডমিশনের সংজ্ঞা দেওয়া হয়েছে। তো অ্যাডমিশনের সংজ্ঞা দেওয়ার আগে আমি একটু বলে নিই যে আমাদের সাক্ষ্য আইনের 5 ধারায় বলা হয়েছে, 5 ধারায়, যে একটা মামলায় দুইটা বিষয় সম্পর্কে সাক্ষ্য দেওয়া যায়। দুইটা বিষয় হলো, বলছে একটা হলো বিচার্য বিষয় আর একটা হলো প্রাসঙ্গিক বিষয়। বিচার্য বিষয় কোনটা? ধরেন একজন লোক আর একজনকে হত্যা করছে, তো অমুক অমুককে হত্যা করছে কিনা, এটা হলো বিচার্য বিষয়। প্রাসঙ্গিক বিষয় কোনটা? হত্যা করার আগে তাদের মধ্যে কিরকম সম্পর্ক ছিল, তাদের মধ্যে কোনো কথোপকথন ছিল কিনা, বা ঘটনাস্থলে কে কে ছিল, বা হত্যা করার পরে ওই আসামির রক্তমাখা অবস্থায় চলে যেতে দেখা গেছে কিনা, বা কোনো আম, আম, লাশের কোন অবস্থায় ছিল। এই যে যে বিষয়গুলো, এগুলো হচ্ছে কি প্রাসঙ্গিক বিষয়। অর্থাৎ যে কোনো মামলায় ওই ওই মামলাটার যে বিচার্য বিষয় সেই বিষয় সম্পর্কে সাক্ষ্য দেওয়া যাবে, অথবা কি প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে সাক্ষ্য দেওয়া যাবে। এটা বলছে সাক্ষ্য আইনের কত ধারায়? 5 ধারায়। এখন সাক্ষ্য আইনের 17 ধারায় বলছে স্বীকৃতি বা অ্যাডমিশনের সংজ্ঞা, যেখানে বলা হয়েছে যে যদি কোনো ব্যক্তি কোনো বিচার্য বিষয় বা প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে মৌখিক বিবৃতি বা দালিলিক বিবৃতি, দালিলিক বা ডিজিটাল রেকর্ডস এর মাধ্যমে কোনো কিছু স্বীকার করে, তাহলে সেটা বলে স্বীকৃতি। মৌখিক মানে যদি কেউ যারা যারা বলবে যে আমি দেখছি অমুক অমুককে হত্যা করছে, এটা হলো তার কি মৌখিক স্বীকৃতি, কি সম্পর্কে? বিচার্য বিষয় সম্পর্কে। একজন বলতেছে যে আমি কে কারে হত্যা করছে জানি না, তবে আমি চিৎকার শুনছি এবং রাস্তায় দিয়ে অমুকরে রক্তমাখা অবস্থায় যেতে দেখছি। তাহলে এই যে যে সে যে বিবৃতিটা দিচ্ছে এটাও মৌখিক, বাট এটা কি বিষয় সম্পর্কে? প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে। বুঝতে পারছেন? তো মৌখিক বিবৃতি আর যদি লিখিত বিবৃতি, যদি কোনো বিষয় কেউ লিখিত দেয়, লিখিত লেখা রিলেটেড, সেটা হচ্ছে কি লিখিত স্বীকৃতি। লিখিত স্বীকৃতি। আর মুখ দিয়ে বললে মৌখিক স্বীকৃতি, বা দালিল লিখে দিলে দালিলিক স্বীকৃতি। এখন 2022 সালের 30শে নভেম্বর সাক্ষ্য আইনকে সংশোধন আনা হয়। সেখানে স্বীকৃতির আর একটা প্রকারভেদ যোগ করা হয়, সেটা হলো আপনার ডিজিটাল রেকর্ডস। ডিজিটাল রেকর্ডস কি? এই যে জুমে ক্লাস করতেছি, একটু একটু পরে রেকর্ড আপলোড দিব, মানে রেকর্ডেড ভার্সন আপলোড করবো, এটা ডিজিটাল রেকর্ডস। কেউ রেকর্ডিং করতেছে, ডিজিটাল রেকর্ডস। কেউ ভিডিও করতেছে, ডিজিটাল রেকর্ডস। কম্পিউটারে যাবতীয় যা যা আছে কম্পিউটার রিলেটেড সবই কি ডিজিটাল রেকর্ড। সিসিটিভি ফুটেজ কি ডিজিটাল। অর্থাৎ ওই ঘটনা রিলেটেড, এই জায়গায় যদি কোনো ঘটনা ঘটে ওই জায়গায় সিসিটিভি ফুটেজ ছিল, সিসিটিভি ফুটেজ আদালতে সাবমিট করা হয়েছে, এটা কি ডিজিটাল রেকর্ডস। আর ডিজিটাল রেকর্ডস এক প্রকারের কি বলেন স্বীকৃতি। এখন স্বীকৃতি আপনার দেওয়ানি মামলায়ও হতে পারে, স্বীকৃতি ফৌজদারি মামলায়ও হতে পারে। আগে ছিল স্বীকৃতি দুই প্রকার,
এখন কয় প্রকার? 3 প্রকার। আগে ছিল মৌখিক আর দালিলিক, আর এখন যোগ হয়েছে মৌখিক, দালিলিক আর কি ডিজিটাল রেকর্ড। তো এত কথা বলার মূল কারণ হলো যে স্বীকৃতির সংজ্ঞা দিছে 17 ধারায়, বাট আমাদের সাক্ষ্য আইনে স্বীকারোক্তির কোনো সংজ্ঞা দেয় নাই। স্বীকারোক্তির সংজ্ঞা ফৌজদারি কার্যবিধিতেও দেয় নাই। বাট স্বীকারোক্তি আসলে কাকে বলে? যখন কোনো ব্যক্তি নিজের দোষ নিজে স্বীকার করে। প্রথমত নিজের দোষ নিজে স্বীকার করা ওটা তো বিচার্য বিষয় রিলেটেড, ওটা হচ্ছে স্বীকৃতি। আর নিজের দোষ নিজে স্বীকার করলে ওই স্বীকৃতিটা পরিণত হয়ে যাবে কিসে? স্বীকারোক্তিতে। বুঝতে পারছেন? স্বীকৃতি দেওয়ানি মামলায় প্রযোজ্য, ফৌজদারি মামলায়ও প্রযোজ্য, কিন্তু দোষ স্বীকার বা স্বীকারোক্তি এটা শুধুমাত্র ফৌজদারি মামলায় প্রযোজ্য। এখন কোন ব্যক্তি নিজের দোষ যদি নিজে স্বীকার করে সেটারে বলতেছে কি? স্বীকারোক্তি, কনফেশন, দোষ স্বীকার, অপরাধ স্বীকার। ঠিক আছে। এখন এই স্বীকারোক্তিটা কার কাছে করতে হবে সেটার উপর ভিত্তি করে স্বীকারোক্তির প্রকারভেদ আছে। ধরেন এখন স্বীকারোক্তির যে প্রকারভেদ এটা কিন্তু কোনো জায়গায় বলে নাই যে 2 প্রকার বা 3 প্রকার। এটা হচ্ছে আমরা আমাদের আলোচনার সুবিধার্থে ভাগ করব। যেরকম স্বীকারোক্তির আমরা প্রথমত ভাগ করব 3 ভাগে। যদি কোনো ব্যক্তি কোনো দোষ স্বীকার করে কোনো ম্যাজিস্ট্রেটের কাছে বা আদালতের কাছে, এটা বলে জুডিশিয়াল কনফেশন। কি বলেন? ম্যাজিস্ট্রেটের কাছে বা আদালতের কাছে গিয়ে সে যদি বলে যে আমি অমুককে হত্যা করছি, এটাকে কি বলে? জুডিশিয়াল কনফেশন। আচ্ছা, কনফেশনের আর একটা কথা আছে। এই দোষ স্বীকার আপনার করতে হবে কোনো প্রকার আত্মপক্ষ সমর্থনমূলক বক্তব্য ছাড়া। মানে আমি যদি এক জায়গায় গিয়ে ম্যাজিস্ট্রেটে বলি যে আমি অমুককে হত্যা করছি, আমি যদি হত্যা না করতাম তাহলে আমি নিজেই মারা যাইতাম, তাহলে আর হবে না। এইটা দোষ স্বীকার হবে না। দোষ স্বীকার হইতে হবে যে আমার তখন আবেগে কাজ করছে, বিবেকে করে নাই। যে এক মহিলা বলছে না যে আমার তখন বিবেকে কাজ করে নাই, আবেগে কাজ করছে। তো এটাই হয়ে যাবে হচ্ছে কি? দোষ স্বীকার। কিন্তু ওই মহিলা যদি বলতো যে আমারে অমুক লোক নির্যাতন করতে আসছে এই কারণে আমি তারে মারছি, নাইলে আমি মারতাম না, তাহলে এটা কিন্তু দোষ স্বীকার হবে না। বুঝতে পারছেন? তো দোষ স্বীকার যদি ম্যাজিস্ট্রেট বা আদালতের কাছে করা হয় সেটাকে বলে জুডিশিয়াল কনফেশন। ম্যাজিস্ট্রেট বা আদালত ছাড়া দুনিয়ার যার কাছে করুক, পুলিশ করুক, হাজবেন্ড করুক, ওয়াইফ করুক, আহ, সহপাঠীর কাছে করুক, যার কাছেই স্বীকার করুক না কেন, সেটা হলো এক্সট্রা জুডিশিয়াল কনফেশন। গ্রহণযোগ্য হবে কিনা সেটা হলো পরের বিষয়। বাট ম্যাজিস্ট্রেট বা পুলিশের কাছে, ম্যাজিস্ট্রেট বা আদালতের কাছে করলে জুডিশিয়াল কনফেশন, জুডিশিয়াল কনফেশনের সাক্ষ্যগত মূল্য বেশি। বুঝতে পারছেন? তারপরে স্টেপ হচ্ছে এক্সট্রা জুডিশিয়াল কনফেশন। এক্সট্রা জুডিশিয়াল কনফেশনের যে একেবারেই সাক্ষ্যগত মূল্য নাই বিষয়টা তা না। যদি সেটা স্বপ্রণোদিত হয় এবং সত্য হয় তাহলে সেটারও সাক্ষ্যগত মূল্য রয়েছে। সবশেষে 3 নাম্বার যেটা, সেটাকে বলে রেট্রাক্টেড কনফেশন বা প্রত্যাহারিত স্বীকারোক্তি। একবার আপনি ম্যাজিস্ট্রেটের কাছে স্বীকার করছেন, পরবর্তীতে গিয়ে আমরা দরখাস্ত দেই উকিল সাহেবরা যে ইওর অনার, আসামির পক্ষে আসামি যে স্বীকারোক্তিটা দিয়েছিল সেটা ভয় পেয়ে, প্রতিশ্রুতি তার ভয় দেখায় স্বীকারোক্তি আদায় করছে, তাই তার দরখাস্ত আমরা কি চাই? তার আগের স্বীকারোক্তি প্রত্যাহার চাই। কারণ আমার যে স্বীকারোক্তি আদায় করছে এটা কিভাবে? ভয় দেখাইয়া। বুঝছেন? তাহলে স্বীকারোক্তি কয় প্রকার? 3 প্রকার। জুডিশিয়াল, এক্সট্রা জুডিশিয়াল, আর একটা কি? এছাড়াও স্বীকারোক্তির 2 ভাগে ভাগ করা যায়। একটা হলো ইনকালপেটরি আর একটা হচ্ছে এক্সকালপেটরি। ইনকালপেটরি মানে হলো যদি কেউ নিজের জড়ায় দোষ স্বীকার করে যে আমি তো হত্যা করছি, আমার সাথে নূর ভুঁইয়া আনারুলক ছিল, এটা হলো ইনকালপেটরি। আর এক্সকালপেটরি যে আমি ছিলাম না, নূর ভুঁইয়া আর আনারুলক ছিল, এক্সকালপেটরি। বুঝতে পারছেন? তো এখন এই সাক্ষ্য মানে এই যে যে স্বীকারোক্তিটা ম্যাজিস্ট্রেটের কাছে প্রদান করা হয় মামলার চার্জ গঠনের আগে, তদন্ত পর্যায়ে। কখন? চার্জ গঠনের আগে, তদন্ত পর্যায়ে। এটা করা হয় আমাদের ফৌজদারি কার্যবিধির 164 ধারার বিধান মতে। একজন প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট বা অন্যান্য ম্যাজিস্ট্রেট এটা রেকর্ড করতে পারে, এবং 164 ধারায় ক্ষমতা দিচ্ছে রেকর্ড করার। বাট কোন বিধান অনুসরণ করবে? 364 ধারা। 364 ধারায় বলছে যে দোষ স্বীকারোক্তির ভাষা কি হবে, কে কে স্বাক্ষর করবে, এই যাবতীয় বিধান 364-তে বলছে। এবং 164 ধারায় দোষ স্বীকারের আগে ম্যাজিস্ট্রেট ওই আসামিকে বলে নেবে যে আপনি দোষ স্বীকার করতে পারেন আপনার ইচ্ছা, আপনাকে জোর দেওয়া মানে বাধ্য করা হচ্ছে না। তবে যদি আপনি দোষ স্বীকার করেন এটা ভবিষ্যতে আপনার বিরুদ্ধে সাক্ষ্য হিসেবে ব্যবহৃত হতে পারে। এখন আপনার ইচ্ছা আপনি দোষ স্বীকার করবেন কি করবেন না। তারে চাপ দিয়ে রেকর্ড করলে কিন্তু হবে না। তাহলে দোষ স্বীকার রেকর্ড করে কত ধারায়? 164 ধারায়। কোন ধারার বিধান অনুসারে? এখন বলতেছে যে
দোষ স্বীকারমূলক যে ম্যাজিস্ট্রেটের কাছে করলো বা অন্য কোনো ব্যক্তির কাছে করলো, এটার উপর ভিত্তি করে কি তার সাজা দেওয়া যাবে কিনা। সাধারণত বলছে যে দোষ স্বীকারোক্তি হচ্ছে আপনার কোনো মূল সাক্ষ্য না। গত ক্লাসে মূল সাক্ষ্য ব্যাখ্যা করছিলাম, এটা হলো করবোরেটিভ এভিডেন্স, মানে অনুসমর্থন প্রকৃতির। অর্থাৎ অন্য কোনো সাক্ষ্যের সাথে যদি এই দোষ স্বীকারোক্তির কি থাকে, মিল থাকে, তাহলে দুইটা মিলাই আসামির সাজা দিতে পারে। বাট মিল যদি না থাকে, শুধু এটার উপর ভিত্তি করে সাজা দিতে আদালত নিরুৎসাহিত করেছে। উচ্চ আদালতের নজিরে আছে যে শুধুমাত্র দোষ স্বীকারোক্তির উপর ভিত্তি করে সাজা প্রদান করা যাবে না, তবে দিলে আবার কি হবে না, অবৈধ হবে না, বাট আদালত নিরুৎসাহিত করেছে। এই হচ্ছে কথা। তো আমরা উত্তরে চলে আসি। দোষ স্বীকার, স্বীকারোক্তি বা কনফেশন যদি কোনো অভিযুক্ত ব্যক্তি কোনো প্রকার আত্মপক্ষ সমর্থন ব্যতীত, আন্ডারলাইন করবেন, সম্পূর্ণ স্বেচ্ছায় নিজের দোষ নিজে স্বীকার করে, তাকে দোষ স্বীকার বা স্বীকারোক্তি বলে। ফৌজদারি কার্যবিধির ধারা 164(1) অনুযায়ী নিম্নোক্ত ম্যাজিস্ট্রেট দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড গ্রহণ করতে পারে। আপনার যদি সাবসেকশন মনে না থাকে যে 164 কত সাবসেকশন, 1 না 2, তাহলে কি লিখবেন সরাসরি ধারা 164 অনুযায়ী। কে কে রেকর্ড করতে পারে দেখেন, প্রিলিমিনারি পরীক্ষায় প্রশ্ন আসে। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পারে, বা প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট পারে, বা দ্বিতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট পারে, তবে তাকে সরকার কর্তৃক বিশেষভাবে ক্ষমতাপ্রাপ্ত হতে হবে। অর্থাৎ দ্বিতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট তার এমনি যে পাওয়ার, সেই পাওয়ার বলে কিন্তু রেকর্ড করতে পারবে না। ওনার কি লাগবে? বিশেষ ক্ষমতা কে দিবে? সরকার দিবে। দিলেও পাবে। তৃতীয় ওরে দিলেও পারবে না, জি। কখন, মামলার কোন পর্যায়ে? ধারা 164(1) অনুযায়ী উপরে বর্ণিত ম্যাজিস্ট্রেটগণ বিবৃতি বা দোষ স্বীকারোক্তি গ্রহণ করতে পারবেন তদন্তের সময়, অনুসন্ধান বা বিচার শুরু হওয়ার পূর্বে যে কোনো সময়। দেখেন, আমরা যদিও ফৌজদারি কার্যবিধি শুরু করছি, আপনারা কি তদন্ত, অনুসন্ধান, বিচার এই জিনিসগুলো বুঝেন? তদন্ত কাকে বলে, অনুসন্ধান কাকে বলে, বিচার কাকে বলে? এই আলম ভাই বলেন যে আদালত তদন্ত করে কোন সময়? আরাফাত সাহেব, আদালত তদন্ত করে কোন সময়? যখন আমি কোনো একটা মামলা দাখিল করলাম হুম, আদালত, মামলাটা আপনার আমলে নেওয়ার পরে ম্যাজিস্ট্রেট আপনার তদন্ত দিবে পুলিশের কাছে। সেই তদন্তটা কি আদালত করে? না, আদালত ওটা পুলিশ অফিসার বা অন্য যে কোনো ব্যক্তি। আ- আচ্ছা শুনেন, আনোয়ারুল হক সাহেব বলেন অনুসন্ধান কাকে বলে? স্যার, একটা মামলা আমলে নেওয়ার পরে এরপরে যে মানে খোঁজ খবর নাই কার কাছ থেকে নেবে খোঁজ খবর? না, যা কিছু করেন সেটাই। এই পিয়াল, পিয়াল বলেন তদন্ত, অনুসন্ধান আর বিচারের পার্থক্য বলেন। পিয়াল, তদন্ত, অনুসন্ধান আর বিচারের পার্থক্য বলেন। স্যার তদন্ত ধরেন পুলিশ করে, আর অনুসন্ধান করে হচ্ছিল স্যার আপনার ওই আহ আহ, বিচারকরাই স্যার অনুসন্ধান করে স্যার। আর বিচার তো স্যার এই সবকিছু সম্মিলিত স্যার একটা ফলাফলই স্যার বিচার। তাহলে বিচার তো, তাহলে বিচার আর অনুসন্ধানের মধ্যে পার্থক্য কি এটা বলেন। স্যার বিচার আর অনুসন্ধানের মধ্যে পার্থক্য হচ্ছে কি স্যার, মানে এই বিষয়টা স্যার ক্লিয়ার ভাবে বুঝাইতে পারতেছি না স্যার, সরি। চার গঠনের আগে যেটা করে সেটি তো অনুসন্ধান, আর চার গঠনের পরে যেটা করে সেটা হচ্ছে বিচার। ধন্যবাদ। শুনেন, বিষয়টা হচ্ছে যে সাক্ষ্য সংগ্রহের উদ্দেশ্যে পুলিশ অফিসার অথবা ম্যাজিস্ট্রেট কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কোনো ব্যক্তি যে কাজগুলো করে সেটাকে বলে তদন্ত। তার মানে তদন্ত করে পুলিশ অফিসার অথবা ম্যাজিস্ট্রেট কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত অন্য কোনো ব্যক্তি। আদালত কখনো বা ম্যাজিস্ট্রেট কখনো তদন্ত করতে পারে না। ক্লিয়ার? অনুসন্ধান আমাদের ফৌজদারি কার্যবিধিতে ইনকোয়ারির যে সংজ্ঞা দেওয়া হয়েছে, বলছে যে বিচারের আগ পর্যন্ত, বিচারের আগ পর্যন্ত ম্যাজিস্ট্রেট বা আদালত যা করে সেটার বলা হলো অনুসন্ধান। আর বিচার শুরু হয়তো চার্জ গঠনের পরে। অর্থাৎ যে কোনো একটা ম্যাজিস্ট্রেট আদালত চার্জ গঠনের আগ পর্যন্ত যা যা করে, রিমান্ড শুনানি, জামিন দেওয়া, ওই যে যা যা আছে, হাজিরা টাজিরা যা যা আছে, এই সবগুলো কিসের অন্তর্গত? অনুসন্ধানের
অন্তর্গত। তাহলে অনুসন্ধান বা ইনকোয়ারি করে আদালত বা ম্যাজিস্ট্রেট, আর তদন্ত করে পুলিশ বা আদালতের ক্ষমতাপ্রাপ্ত অন্য কোনো ব্যক্তি। বুঝছেন? আর বিচারও ম্যাজিস্ট্রেট বা আদালতই করে, বাট বিচারটা শুরু হয় চার্জ গঠনের পরে। চার্জ গঠনের পরে, তাহলে চার্জ গঠনের পরে আর অনুসন্ধান থাকে না, চার্জ গঠনের পরে হয়ে যায় কি বিচার। তবে আর একটা পার্থক্য বলি, সেটা হলো আমাদের ফৌজদারি কার্যবিধি অনুসারে আদালত কখনো অনুসন্ধান করতে, পুলিশ কখনো ইনকোয়ারি করতে পারে না। ইনকোয়ারি করে কে? আদালত। তবে পুলিশ প্রবিধান বা পিআরবির 613 অথবা 73 বিধি অনুসারে পুলিশও ইনকোয়ারি করতে পারে, পুলিশও ইনকোয়ারি বা অনুসন্ধান করতে পারে। বাট পুলিশ সেই অনুসন্ধানটা করে হলো কোনো অপরাধের সন্দেহ হলে, যে আসলে এরকম কোনো ঘটনা ঘটার সম্ভাবনা আছে কিনা, তার আগে যে খোঁজ খবর নাই, এটা বলে হচ্ছে পুলিশ ইনকোয়ারি। তবে এটা সিআরপিসি অনুসারে না, এটা কি পিআরবি অনুসারে। তো এখন দেখেন যে 164-র 1 ধারা অনুযায়ী নিম্ন উপরে বর্ণিত ম্যাজিস্ট্রেটগণ বিবৃতি বা দোষ স্বীকারোক্তি গ্রহণ করতে পারে তদন্তের সময়। আন্ডারলাইন করবেন, অনুসন্ধান বা বিচার শুরুর পূর্বে যে কোনো সময়, অর্থাৎ বিচার শুরু হওয়ার পরে 164 দ্বারাই দোষ স্বীকার রেকর্ড করা যায় না। দোষ স্বীকার রেকর্ড করতে হবে কখন? বিচার শুরুর পূর্বে। এখন আমরা চলে আসি যে স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণের পদ্ধতি। ফৌজদারি কার্যবিধির 164 ধারায় জবানবন্দি গ্রহণের সময় ম্যাজিস্ট্রেট 364 ধারার বর্ণিত পদ্ধতি অনুসরণ করবেন। অর্থাৎ স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণের সময় 164 ও 364 ধারা যৌথভাবে অনুসরণ করতে হয়। দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণের পদ্ধতি নিচে আলোচনা করা। এখন আমি যদি আলাদা আলাদা করে 164 আর 364 আলোচনা করতে যাই, আপনি করতেই পারেন, ভালোর তো কোনো শেষ নাই, কিন্তু আলাদা আলাদা করতে গেলে আমার আলোচনাও বড় হয়ে যাবে এবং আপনার মনে রাখাও এক্ষেত্রে কি কঠিন হবে। তো এই কারণে আমরা পয়েন্ট আকারে 164 364 একসাথে আলোচনা করে দিয়ে যাচ্ছি। ম্যাজিস্ট্রেট সর্বপ্রথম দোষ স্বীকারকারীকে সতর্ক করে দিবেন যে তিনি স্বীকারোক্তি প্রদান করতে বাধ্য নন, এবং যদি করেন তাহলে তা বিচারে তার বিরুদ্ধে ব্যবহার করা যাবে 164 দ্বারা। তাহলে এটা খুব সোজা, মানে আপনার মনে থাকা উচিত, সবার আগে ম্যাজিস্ট্রেট সতর্ক করে দিবে অভিযুক্তরে যে আপনি দোষ স্বীকার করতে বাধ্য নয়, যদি দোষ স্বীকার করেন তাহলে আপনার বিরুদ্ধে ব্যবহার করা যাবে। এই কথাটা কততে বলছেন? আপনার কোনো সাবসেকশন লেখার দরকার নাই, জাস্ট লিখবেন কত দ্বারা? 164 দ্বারা। তারপরে দেখেন, দোষ স্বীকারকারী বক্তব্য শুনে ম্যাজিস্ট্রেট যদি এই মর্মে সন্তুষ্ট হন যে দোষ স্বীকার স্বেচ্ছায় করা হচ্ছে, তখন ম্যাজিস্ট্রেট তা লিপিবদ্ধ করা শুরু করবেন। উল্লেখ্য যে ম্যাজিস্ট্রেটের যদি মনে হয় দোষ স্বীকার স্বতঃস্ফূর্তভাবে বা স্বেচ্ছায় করছে না, তখন তিনি তা লিপিবদ্ধ করবেন। মানে উনি তো আগে বলবেন যে আপনি ইচ্ছা মানে স্বেচ্ছায় করলে করতে পারেন, যদি উনার মনে হয় যে স্বেচ্ছায় করতেছে তাহলে রেকর্ড করবেন, স্বেচ্ছায় না বললে রেকর্ড করবেন না। এটাও কত? 164। দোষ স্বীকার লিপিবদ্ধ করার পর পাদদেশে, মানে পাদদেশ মানে হলো যে জায়গায় উনি দোষ স্বীকারটা লিখছে, একটি স্মারক মন্তব্য লিখবেন যে যে আমি অমুকের মানে আসামিকে বুঝিয়ে বলেছি যে তিনি দোষ স্বীকার করতে বাধ্য নয়, এবং যদি তিনি উহা করেন তাহলে দোষ স্বীকারকারীর বিরুদ্ধে সাক্ষ্য হিসেবে ব্যবহৃত হতে পারে, এবং আমি বিশ্বাস করি যে এই দোষ স্বীকারোক্তি স্বেচ্ছা প্রণোদিতভাবে করা হয়েছে, এটা আমার উপস্থিতিতে ও শুনে করা হয়েছে, এবং স্বীকারোক্তিকারীকে এটা পড়ে শোনানো হয়েছে। অর্থাৎ যে দোষ স্বীকার করতে লেখার পরে আবার তারা এটা কি পড়ে শোনানো হয়েছে, এবং তিনি এটা নির্ভুল স্বীকার করেছেন, এবং তিনি যে বিবৃতি দিয়েছেন এটাতে তার পূর্ণাঙ্গ ও সত্য বিবরণ রয়েছে। এই যে যে স্মারকলিপি, এই স্মারকলিপির কথাও আছে কত ধারায়? 100 টা। তাহলে আমরা তিনটা জিনিস পড়লাম কত ধারায়? 164 ধারায়। তারপরে দেখেন, দোষ স্বীকারোক্তি আদালতের ভাষায় বা ইংরেজি ভাষায় বা অভিযুক্তের ভাষায় লিপিবদ্ধ করতে হবে, এবং অভিযুক্তকে তা পড়ে শোনাতে হবে। এটা বলছে কত ধারায়? 364 ধারায়। দোষ স্বীকারোক্তি আদালতের ভাষায়, মানে আদালত মানে হলো বাংলা বা ইংরেজি ভাষায় বা অভিযুক্তের ভাষায় লিপিবদ্ধ করতে পারে, এবং লেখার পরে অবশ্যই তারে কি করতে হবে? পড়ে শোনাতে হবে। তো মেইনলি এটা প্রিলিমিনারি প্রশ্ন যে দোষ স্বীকার কি ভাষায় লিপিবদ্ধ করা হয়, বলেন? 166 কোভালেন।
সত্যি তো এখানে যে ভাষাটা তো এখানে 300 কি কথা আছে বলেন। আচ্ছা, তারপরে দেখেন যে সে সম্পূর্ণ জবানবন্দি সত্য বলে স্বীকার করলে তখন ম্যাজিস্ট্রেট ও দোষ স্বীকারকারী উভয়ই এতে স্বাক্ষর করবেন। ধারা কত? যখন তারে লেখার পরে তারে পড়ে শোনানো হবে যে না আমি এটাই বলছি, এখানে আমার কথার পরিপন্থী কিছু লেখা হয় নাই, তখন সেটা ম্যাজিস্ট্রেটও স্বাক্ষর করবে, আবার কে যে দোষ স্বীকার করেছে সেও স্বাক্ষর। বাট আগের দিন যে আমরা পড়লাম 161, এখানে কে স্বাক্ষর করছিল? শুধু তদন্তকারী কর্মকর্তা, যে দিয়েছে সে কি স্বাক্ষর করতে? না। না না আচ্ছা দেখেন, তারপরে দেখেন 366 তো রায় আছে, ভাষা কথা। সেটা রায়ের ভাষার কথা। দেখেন, স্বীকারোক্তিমূলক জবানবন্দি অবশ্যই সরকার প্রদত্ত যথাযথ মর্মে লিপিবদ্ধ করতে হবে। সরকার প্রদত্ত আহ, মর্মে লেখছেন, এটা সরকার প্রদত্ত ফর্মে হবে। স্বীকারোক্তিমূলক অবশ্যই সরকার প্রদত্ত ফর্মে লিপিবদ্ধ করতে হবে। মর্মে আছে না, মর্মের জায়গায় কি লিখবেন? ফরমে। মানে আপনারা যারা কোর্টে যান দেখবেন যে 164 এর আলাদা একটা ফর্ম আছে, সেখানে লেখা হয়। কোন সাদা কাগজে, দাড়িটা কাটেন, কোন সাদা কাগজে স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেওয়া যাবে, তবে আবুল কালাম মোল্লা বনাম রাষ্ট্র মামলায় বলা হয়েছে সাদা কাগজে স্বীকারোক্তিমূলক জবানবন্দি লিপিবদ্ধ করার সময় ম্যাজিস্ট্রেট 164(3) ধারার অধীন প্রয়োজনীয় সমস্ত আনুষ্ঠানিকতা পালন করলে তা গ্রহণযোগ্য হবে। 164(3) ধরেন আছে যে তারে জিজ্ঞেস করবে যে তোমার কোনো ভয় ভীতি দেওয়া হচ্ছে না, তুমি স্বেচ্ছায় স্বীকার করো কিনা, এই বিধিবিধানগুলো আর কি। আর সেখানে যদি সেও স্বাক্ষর করে, ম্যাজিস্ট্রেটও স্বাক্ষর করে এই কথাগুলো, তাহলে দোষ স্বীকারোক্তি অবশ্যই কিসে করতে হবে? নির্দিষ্ট ফরমে, সাদা কাগজে করলে হবে না। তবে 164 দ্বারা শর্ত যদি পূরণ করে তাহলে সাদা কাগজেও গ্রহণ করা যেতে পারে। এখন আমরা, এই ছিল আমাদের দোষ স্বীকারোক্তি রেকর্ডের পদ্ধতি। এখন চলে আসি যে দোষ স্বীকারোক্তির উপর ভিত্তি করে আসামির দণ্ডাদেশ দেওয়া যাবে কিনা। সেকশন 164 এ প্রদত্ত দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দির উপর নির্ভর করে একজন আসামিকে দণ্ডাদেশ দেওয়া যায় কিনা। বিচারিক দোষ স্বীকার যদি সত্য ও স্বপ্রণোদিত হয় তাহলে সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য। কি দোষ স্বীকার বলেন? বিচারিক দোষ স্বীকার। তো এই জায়গা যদিও আমরা কিন্তু ভাগ করি নাই যে দোষ স্বীকার কয় প্রকার, আপনি ইচ্ছা করলে এই জায়গা ভাগ করে দিতে পারেন, কারণ সেম প্রশ্ন আমরা সাক্ষ্য আইনেও পড়ছি। ওই জায়গায় আমরা যে দোষ স্বীকার ভাগ করে দিতে পারেন যে দোষ স্বীকার হলো, যদি সময় থাকে তাহলে শুরুতেও ভাগ করে দিতে পারেন যে দোষ স্বীকার ম্যাজিস্ট্রেটের কাছে দিলে তারা বলে জুডিশিয়াল কনফেশন, ম্যাজিস্ট্রেট তারা অন্য কারো কাছে দিলে এক্সট্রা জুডিশিয়াল, আর একবার দোষ স্বীকার করে সেটা যদি প্রত্যাহার চাই সেটা বলে রিট্রাক্টেড কনফেশন। কাজী মাহবুবউদ্দিন আহমেদ ওরফে মাহবুব বনাম রাষ্ট্র মামলায় বলা হয়েছে দোষ স্বীকারোক্তি স্বেচ্ছায় দেওয়া হলে এবং তা সত্য হলে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবহার করা যায়। দোষ স্বীকারোক্তি যদি কি হয় বলেন? স্বেচ্ছায় দেওয়া হলে এবং যদি তা কি হয়? সত্য হয়। স্বীকারোক্তি স্বেচ্ছায় ও সাবলীল হলে অভিযুক্ত ব্যক্তির বক্তব্যের উপর নির্ভর করে দোষী সাব্যস্ত করা যায়। এই জন্য সমর্থনমূলক প্রমাণের প্রয়োজন নেই। এখন আপনি কিভাবে বুঝবেন যে এটা কি সত্য এবং স্বেচ্ছায় করা হয়েছে? ওই যে যে ঘটনার সাথে যে অন্যান্য বিস্তারিত যে বিবরণ আছে, জি মিল আছে, তাহলে সত্য এবং স্বেচ্ছা। কিন্তু যদি দেখা যায় যে সাক্ষীরা এসে সাক্ষ্য গ্রহণে মানে সাক্ষ্য গ্রহণ করার সময় যা বলছে তার সাথে এর কোনো মিল নাই, তার মানে তো মনে হচ্ছে যে দোষ স্বীকার ঠিক নাই, সত্য নাই। বুঝতে পারছেন? তারপরে দেখেন, এবং এই মামলায় এই প্রশ্নের এই অংশটুকু যে দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দির উপর নির্ভর করে আসামির দণ্ডাদেশ দেওয়া যায় কিনা, এই অংশটুকু লিখতে হলে অবশ্যই আপনার কেস রেফারেন্স সহ লিখতে হবে। রাষ্ট্র বনাম ইসলাম উদ্দিন 13 বিএলসি মামলায় বলা হয়েছে যে এখন এটা আইনের একটা নিষ্পত্তিকৃত নীতি যে বিচারিক দোষ স্বীকারোক্তি যদি সত্য এবং স্বেচ্ছামূলক বলে পরিগণিত হয়, কি দোষ স্বীকারোক্তি বলেন? বিচারিক। তাহলে দোষ স্বীকারোক্তি প্রদানকারীর বিরুদ্ধে দণ্ড প্রদানের একক ভিত্তি হতে পারে। ওই মামলায় বলছে যে যদি সত্য এবং স্বেচ্ছা প্রণোদিত হয় তাহলে একক ভিত্তি হতে পারে। এমনকি 164 ধারায় প্রদত্ত দোষ স্বীকারোক্তি পরবর্তীতে প্রত্যাহার করে নিলেও উক্ত প্রত্যাহারকৃত দোষ স্বীকারোক্তি দণ্ডের ভিত্তি হতে পারে যদি এমন স্বীকারোক্তি সত্য এবং স্বেচ্ছামূলক হয়। দোষ স্বীকার একবার সত্য এবং স্বেচ্ছামূলক প্রমাণিত হলে সেটা প্রত্যাহার করা হয়েছে শুধুমাত্র এই কারণে দণ্ড প্রদানের ক্ষেত্রে এটা গুরুত্বপূর্ণ কোনো বিষয় বলে বিবেচিত হবে না।
এছাড়া আমরা একটু যদি দেখি, একটু দাঁড়ান। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ। তাহলে দেখেন, যে দোষ স্বীকারোক্তি সাধারণত শুধুমাত্র দোষ স্বীকারোক্তির উপর ভিত্তি করে সাজা দেয় না, তবে উচ্চ আদালতের নজিরে আছে যে আদালত ইচ্ছা করলে দিতে পারে, তবে ওটা কি হওয়া লাগবে, সত্য হওয়া লাগবে এবং স্বেচ্ছায় প্রদত্ত হওয়া লাগবে। তো সত্য এবং স্বেচ্ছা এটা বোঝা খুব কষ্টকর। সবকিছু বুঝে মিলে যদি দিলে দিতে পারে দিবে, এবং বিচারিক আদালত যদি দিয়ে ফেলে, আবার এই শুধুমাত্র 164-এর উপর ভিত্তি করে কোনো দণ্ড যদি দেয়, সাধারণত আপিল আদালতে গিয়ে সেটা বাতিল হয়ে যায়। যাই হোক, বাট দেওয়ার ক্ষমতা ওনার আছে। এখন আমরা চলে আসি 164 ধারার বিবৃতি। ভাই, 164 ধারায় যে শুধু দোষ স্বীকারে রেকর্ড করে তা না, 164 ধারায় স্টেটমেন্টও রেকর্ড করে। স্টেটমেন্ট মানে হলো 161 যেরকম স্টেটমেন্ট, 164-এও ঘটনা সম্পর্কে যারা জানে সাক্ষীদের বক্তব্য 164 ধারায় রেকর্ড করা যায়। তাহলে 164 ধারায় কি কি রেকর্ড করা যায়? দোষ স্বীকারও রেকর্ড করা যায়, আবার কি সাক্ষীদের বিবৃতিও রেকর্ড করা যায়। 164 ধারায় আসামির দোষ স্বীকার ছাড়াও সাক্ষীদের বিবৃতি লিপিবদ্ধ করা যায়। মামলার তদন্ত চলাকালীন ফৌজদারি কার্যবিধি 164 ধারার অধীন সাক্ষীদের প্রদত্ত জবানবন্দি প্রকৃত প্রমাণ নয়। সাক্ষীর এরূপ বিবৃতি কেবল এভিডেন্স অ্যাক্টের 145 ধারা অনুসারে জেরার জন্য আসামি পক্ষ ব্যবহার করতে পারে। কতদিন পড়ছি যে 161 এর বিবৃতি আসামি পক্ষ ব্যবহার করে জেরার সময় 145 ধারায়, আর বাদী পক্ষ ব্যবহার করে কখন? পুনঃ জবানবন্দির সময় 157 ধারায়। ঠিক তাই 164 ধারায় যদি সাক্ষীর কোনো বিবৃতি রেকর্ড করা হয়, এটাও ব্যবহার করে 145 ধারায় জেরার সময় বা 157 ধারায় আপনার সমর্থনমূলক সাক্ষ্য হিসেবে। তো কোনো প্রশ্ন আছে কিনা যা পড়লাম? আনারুল হক সাহেব বলেন, বিবৃতি আর দোষ স্বীকারের মধ্যে পার্থক্য কি? বিবৃতি হচ্ছে ঘটনা সম্পর্কে বর্ণনা দেওয়া, এটা বিবৃতি। যা সে জানে। হুম। আর দোষ স্বীকার হচ্ছে নিজের দোষ নিজে স্বীকার করে। দোষ স্বীকার কি বিবৃতি কিনা? দোষ স্বীকার না বিবৃতি। তো ঘটনা সম্পর্কে সে তো জানে, সে যদি হত্যা করে সে ঘটনা সম্পর্কে জানতেছে না? বলেন। না, দোষ স্বীকার কিন্তু দোষ স্বীকারও এক প্রকারের বিবৃতি, কিন্তু পরে সেই বিবৃতি হয়ে যাচ্ছে কি দোষ স্বীকার। বুঝতে পারছেন? তো কোনো প্রশ্ন আছে কিনা অনলাইন অফলাইনে যারা আছেন, আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা? 2024 সালে আজকেই আপনাদের শেষ ক্লাস, আর কিছু কয়েক ঘন্টা পরে আমরা 2025 সালে শুরু হবে। আগামী বৃহস্পতিবার আপনাদের ক্লাস, এবং শনিবারে আপনাদের ক্লাস টেস্ট আছে। সবাই চেষ্টা করেন পরীক্ষা দেওয়ার। দণ্ডবিধির ওই যে যেটা ছিল 14 থেকে বাকি সবগুলা দণ্ডবিধি, না হয় নাই, এই শনিবারে হয় নাই। 14 থেকে বাকি সবগুলো সামনের শনিবারে পরীক্ষা আছে, আর আগামী বৃহস্পতিবার ইনশাল্লাহ আমরা ফৌজদারি কার্যবিধি দিয়ে শুরু করব। আর যে বিষয়টা সেটা হলো যে যারা যারা এখনো আপনাদের বন্ধু বান্ধব কেউ যদি থাকে তাদের অবগত করবেন, যারা আসে না তাদেরকে আসতে উৎসাহিত করেন। যে একবার সময় হেলায় যদি হারাই ফেলান, এরপরে যখন প্রিলিমিনারি যখন সিলেবাস বা তাদের সার্কুলার দিয়ে দিবে, তখন দেখবেন যে লিখিতর জন্য সময় দিছে ওই আগের বছরের মতো 1 মাস। তখন কিন্তু আর লাভ নাই। এবং এবার যারা সেকেন্ড টাইম তারা যদি লিখিততে না পারেন, তাহলে আবার যেতে হবে কোথায়? আবার সেই সাপ লুডুর মতো আবার শুরু হয়ে যাবে। তাই সময় পাইছেন, হেলায় হারায়েন না। টাকা পয়সা যাদের বাকি আছে তারা তো সবাইকে ধন্যবাদ, ভালো থাকেন, আল্লাহ হাফেজ, শুভ নববর্ষ। দেখা হবে আগামীকাল, আগামী দিন আর কি।